আসসালামু আলাইকুম। আমরা আমাদের ওয়েবিনারটা শুরু করতে পারি। সো আমাদের আজকে ওয়েবিনার টপিকটা হচ্ছে ক্যারিয়ার প্রসপেক্ট অফ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল। সো আমরা মূলত এই বিষয়ে একটু কথা বলবো। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে এইচ এম মোহাইদুল ইসলাম। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে আছি, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে। সো আর পাশাপাশি হচ্ছে আমি দেব স্কিলের সাথে জড়িত প্রায় 3-4 বছর যাবত। দেব স্কিলে আমি এক সময় একজন স্টুডেন্ট ছিলাম একটা কোর্সের। এরপরে দেব স্কিলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি বেশ খানিক বছর। এখন হচ্ছে আমি আসলে মাঝে মাঝে কিছু কোর্স নিয়ে থাকি নলেজ শেয়ারিং এর জন্য বা কিছু ট্রেন আপ করার জন্য। সো এটা হচ্ছে আমার পরিচয়। সো আমরা আজকে মূলত কথা বলবো আসলে লারাভেলের উপর ফোকাস করে, পাশাপাশি হচ্ছে যা জব মার্কেট, জব ইন্ডাস্ট্রি নিয়ে আমরা জাস্ট একটু আমি কিছু স্ট্যাটিস্টিক্যাল জিনিস দেখাবো যাতে আমাদের একটু আইডিয়া পাই। সো আমি স্লাইডটা একটু অন করছি। সো আজকে আমার অবজেক্টিভ একটু ছোটই। আমরা আসলে একটু জানার চেষ্টা করবো আসলে ইন্ডাস্ট্রিতে কি টাইপের আসলে ডেভেলপার কাজ করে, বা ইন্ডাস্ট্রির বর্তমান ট্রেন্ড এবং টেকনোলজি গুলা, মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক ইত্যাদি নিয়ে আসলে জানার চেষ্টা করবো, জানবো আসলে কোনটা বেস্ট। পাশাপাশি হচ্ছে যেহেতু আমরা লারাভেল ফোকাস, আমরা লারাভেল নিয়ে আসলে কিছু আসলে একটু কথা বলবো, যাতে আমাদের কোনো কোশ্চেন হয়তো বা তৈরি না হয় বা কনফিউশন গুলো আসলে যাতে একটু ক্লিয়ার হয়। সো ডেভেলপার টাইপ, আমার আমার স্ট্যাক ওভারফ্লোর একটা জনপ্রিয় সার্ভে করা হয় প্রায় প্রতি বছরই। সেটা হচ্ছে বিভিন্ন জিনিসের উপর আপনারা হচ্ছে প্রতি বছর এই জিনিসটা ফলো করবেন যে আসলে সার্ভেতে কি আসতেছে। আমি ওপেন করে রাখছি। এটা হচ্ছে একটা সার্ভে করা হয় যেখানে আসলে বিভিন্ন দেশের ডেভেলপাররা আসলে বিভিন্ন জিনিস নিয়ে ডাটা দিয়ে থাকে, সেটার উপর তারা একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে থাকে। যেমন হচ্ছে দেখা যাচ্ছে প্রায় বিভিন্ন দেশেরই, ইউএসএ, ইন্ডিয়া, জার্মানি ইত্যাদি বিভিন্ন দেশের আসলে ডেভেলপাররা রেসপন্স করে থাকে। যেমন দেখা যাচ্ছে এই রেসপন্সে মানে পুরো ডাটা সেটে আসলে 12% ইন্ডিয়ানরা দিয়েছে। সো ইন্ডিয়ান বাংলাদেশি কালচারটা প্রায় সেমই ধরা যায় বা সেম কালচারে চলে থাকে। সো এখানে আসলে আমাদের ওই ডাটাটা রিফ্লেক্ট করে। আবার যেমন ইউএস এর এই জিনিসটা হচ্ছে একটু বেশি। সো ইউএস এর ট্রেন্ডটা একটু বা ইউএস এর ফ্লেভারটা একটু হয়তো এই সার্ভের ডাটাতে বেশি থাকে। সো এই ডাটাটা আপনারা ফলো করলে আরো অনেক কিছু জানতে পারবেন। আমি জাস্ট খালি যে জিনিসগুলো একটু ফোকাস করার দরকার আমি সেগুলো একটু তুলে আনার চেষ্টা করছি। সো ডেভেলপার ফার্স্ট আপনার যারা, যেহেতু আমাদের এখানে স্টুডেন্ট আসলে বেশি, সো আপনার একটু বুঝতে হবে যে আপনারা গ্রাজুয়েশন শেষ করার পরে কি করবেন বা আপনারা কি টাইপের কাজগুলো করতে পারেন। সো ফার্স্ট হচ্ছে ইন্ডাস্ট্রিতে যেটা আমি পুরোটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড একটা ট্রেন্ডের হিসেবে ধরেছি। সেখানে আসলে বিভিন্ন ধরনের ডেভেলপার থাকে, বাট ডেজিগনেশন হয়তো বা বিভিন্ন থাকে। কেউ হয়তো বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে, কেউ হয়তো বা প্রোগ্রামার বলে, বা কেউ হয়তো বা সফটওয়্যার ডেভেলপার বলে। এক একজন এক এক জায়গায় এক এক কোম্পানিতে এক এক ধরনের নাম দিয়ে থাকে। সো যেটা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার থাকে, আবার কোথাও হচ্ছে আলাদা ডেডিকেটেড ব্যাক এন্ড, আবার কোথাও হচ্ছে ফ্রন্ট এন্ড। সো এই দুইটা মিলিয়ে আসলে যারা কাজ করে তাদেরকে আবার ফুল স্ট্যাক বলা হয়। সো অনেক কোম্পানিতে দেখা যায় যে ডেডিকেটেড ফ্রন্ট এন্ড ডেভেলপার নিয়ে থাকে। সো তারা হয়তো বা কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে। আর যারা ব্যাক এন্ড দিয়ে কাজ করে তারা হয়তো বা কোনো ব্যাক এন্ডের ফ্রেমওয়ার্কে কাজ করে। যেমন লারাভেল হতে পারে, ASP.NET হতে পারে, জ্যাঙ্গো হতে পারে ইত্যাদি, যেগুলা যখন যে মোস্ট পপুলার চলে। পাশাপাশি হচ্ছে ডেস্কটপের কিছু অ্যাপ্লিকেশন হয়ে থাকে, যেটা আসলে সংখ্যাটা দিন দিন কমছে, ডেস্কটপ অ্যাপ্লিকেশনের চাহিদা। কারণ হচ্ছে যে জিনিসটা আমরা ওয়েব অ্যাপ্লিকেশনে খুব সহজেই পেতে পারি, ডেস্কটপ অ্যাপ্লিকেশনে একটু ইনস্টলেশনের ঝামেলা বা ইত্যাদি ধরনের প্রবলেম থাকে। যেমন আপনার মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল এই জিনিসগুলো কিন্তু এখন ওয়েব বেসড হয়ে যাচ্ছে। কারণ আমার মাইক্রোসফট ওয়ার্ড আর আমার পিসিতে ইনস্টল করা লাগে না, আমি গুগল ডকে গিয়ে আমি ওই কাজটা বা পারপাসটা করতে পারি। সেই কারণে হ্যাঁ, ডেফিনেটলি ওয়েব ডেস্কটপ অ্যাপ্লিকেশনের একটু কমছে, ওয়েব অ্যাপ্লিকেশনটা বাড়ছে। পাশাপাশি হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনও দিনকে দিন বাড়ছে। কারণ হচ্ছে দেখা যায় যে আমরা সাপোজ ফেসবুক চালাই, ফেসবুক আমরা ডেস্কটপে চালানোর থেকে হয়তো অনেকে মোবাইলে চালানো কমফোর্টেবল। সো এই জিনিসটা আসলে বাড়ছে। পাশাপাশি হচ্ছে ডেভঅপস নিয়ে কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে, ডেভেলপমেন্ট অপারেশন নিয়ে। ডেভঅপস এর অনেকগুলো আপনার ট্র্যাক রয়েছে। সো এটা ডোমেনও অনেক বড় এবং এটা হচ্ছে একটা রাইজিং ডোমেন। পাশাপাশি হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ সিস্টেম নিয়ে যারা কাজ করে,
সিস্টেমের জন্য আলাদা কিছু লোক হায়ার করা হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে আরো অনেক জিনিস আছে, যেমন এখানে নেটওয়ার্কিং নাই, নেটওয়ার্কিংটা আসলে আমি ফোকাস করি নাই কারণ ডেভেলপার টাইপ হিসেবে ধরছি। সো নেটওয়ার্কিং এ যারা কাজ করে তাদের জন্য আলাদা লাইন রয়েছে বা ট্র্যাক রয়েছে। সো এখানে জাস্ট খালি আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আসলে ডেভেলপার টাইপ গুলা কি কি হয়ে থাকে। সো মেইনলি হচ্ছে ফুল স্ট্যাকটা হচ্ছে সবচেয়ে ট্রেন্ডি, বা বাংলাদেশে আসলে ফুল স্ট্যাকই চলে থাকে, বা যাদের দিয়ে কাজ করায় তাদের কাছ থেকেও কোম্পানি প্রত্যাশা করে সে আপনার ফ্রন্ট এন্ডও কাজ জানুক, ব্যাক এন্ডও কাজ জানুক। সো তার আসলে ওই একজন লোক দিয়ে হয়ে যাচ্ছে, বা দুইজন লোকই লাগে, দুইজনে আসলে ফুল আপনার ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড জানে, সো তারা একটা কম্বিনেশন করে কাজ করতে পারে। আমরা কিছু পপুলার টেকনোলজি নিয়ে জানার চেষ্টা করব। এটা আসলে সার্ভে থেকে নেওয়া। এই পপুলার ইন্টারাপ্ট করতে পারি? জি 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 বলেন। আচ্ছা, আমরা যেহেতু পিএইচপি নিয়ে কথা বলতেছি সেহেতু লারাভেলটা আসতেছে। আর লারাভেলের সাথে অনেকেই প্রেফার করে ভিউজেএস। সেক্ষেত্রে বাংলাদেশের রিয়াক্ট জেএস এর পপুলারিটি কিরকম? রিয়েক্টের আমি আসতেছি একটু পরে, আমরা এটা দেখতে পারবো। হ্যাঁ, আপনার কোশ্চেনটা একটু নোট ডাউন রাখেন, আমি একটু পরে আনসার দিই। আচ্ছা, আমরা মোস্ট পপুলার টেকনোলজিটা দেখবো। হ্যাঁ, মোস্ট পপুলার টেকনোলজি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যেগুলো স্ক্রিপ্টিং আছে। সো এখন ফার্স্টে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, কারণ জাভাস্ক্রিপ্ট এখন অনেক পপুলার। আপনার যে কোনো কাজে জাভাস্ক্রিপ্ট লাগে। আপনার হচ্ছে ভিউজেস, রিয়েক্ট জেএস বা আপনার অ্যাঙ্গুলার, এই সবগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। সো এই জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে কাজ হচ্ছে, বা আপনার ডটনেটে একটা কাজ করেন, আপনার হচ্ছে লারাভেলে একটা কাজ করেন, বা জ্যাঙ্গোতে কাজ করেন, সব জায়গায় কিন্তু আপনার জাভাস্ক্রিপ্টের প্রয়োজন হয়। সো এটা হচ্ছে একটা পপুলার টেকনোলজি। সো পপুলার টেকনোলজি পিএইচপি দেখেন আমার এখানে রয়েছে। সো এটা আসলে ডেভেলপমেন্ট দিক দিয়ে না, যেমন আপনার শেল আছে, আবার এখানে পাওয়ার শেল, এগুলো আসলে আপনার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আসলে ঢুকে গেছে। সো ট্রেন্ডটা যদি আমরা দেখি, আসলে জাভা স্ক্রিপ্টটা রয়েছে, পাশাপাশি জাভা আছে, সি শার্প আছে, পিএইচপি আছে। আমরা কিছু ফ্রেমওয়ার্ক জানবো, যেহেতু আমরা আসলে ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলছি। সো ফার্স্টে দেখেন 40% মতো আপনার রিয়েক্ট জেএস, অর্থাৎ রিয়েক্ট জেএস কিন্তু ওয়ার্ল্ডে এখন সবচেয়ে বেশি পপুলার একটা ওয়েব ফ্রেমওয়ার্কের মধ্যে অন্যতম। এবং ভিউজেস দেখেন রিয়েক্টের পরে অ্যাঙ্গুলারও আছে ভিউর উপরে। সো রিয়েক্ট পুরো ওয়ার্ল্ডে যারা সার্ভে করেছে তাদের আইডিয়া অনুসারে রিয়েক্টটা সবচেয়ে আসলে পপুলার বর্তমানে, বা তাদের ডাটা দেওয়া অনুসারে। এবং বাংলাদেশও আসলে রিয়েক্টের পপুলারিটিটা বাড়ছে। বাট নর্মালি আসলে লারাভেলের সাথে ভিউজেসটা কমফোর্টেবল। ভিউজেএস এর আপনার লার্নিং কার্ভটা রিয়েক্ট জেএস এর লার্নিং কার্ভ থেকে একটু সহজ। সো এই কারণে আসলে লারাভেলের সাথে এটা ইজিলি আপনার সিঙ্ক করে কাজ করা যায়। তো দেখা যায় যে আসলে লারাভেলের সাথে যে প্রজেক্ট গুলো হয় সেগুলো আসলে ভিউজেএস এর সাথে আসলে কাজ করাটা একটু সুবিধাজনক, এই কারণে আসলে ভিউজেএস দিয়ে অনেকে শুরু করে। কিন্তু যারা রিয়েক্টে কাজ করে তারা রিয়েক্ট দিয়ে এপিআই দিয়ে লারাভেল থেকে ডাটা নিয়ে আসবে এবং সেটা নিয়ে কাজ করবে। সো যারা রিয়েক্টটা পারে তারাও যে লারাভেলের সাথে কাজ করতে পারবে না তা না, তারা হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপারের কাছে একটু ডিপেন্ডেন্ট থাকবে, বা সে যদি ব্যাকএন্ডের কাজ পারে তারও আর কি সুবিধা হবে। সো বাংলাদেশে যেটা একজন কোশ্চেনটা করছিলেন সেটা হচ্ছে যে ভিউজেএস না রিয়েক্ট জেএস। লারাভেলের সাথে ভিউজেএসটা একটু ট্রেন্ডি, মানে একটু বেশি চলে, কিন্তু হচ্ছে আপনার রিয়েক্ট জেএস আসলে অনেক রাইজ করতেছে আপনার। সো কম্পেয়ার ওরকম ভাবে আসলে করা যাবে না যে কোনটা আসলে ভালো বা কোনটা বা পপুলার, আমি সেটাই কি শিখবো কিনা। যেহেতু আপনার ম্যাক্সিমাম সার্কুলার দেখবেন লারাভেলের সাথে আপনার ভিউজেসটা জুড়ে দেয়। সো ভিউজেসটা আসলে এই ক্ষেত্রে আপনার যদি লারাভেলে পারেন সেক্ষেত্রে আপনার ভিউজেসটা শিখে ফেলাটা আপনার জন্য একটু ইজি হবে, আপনি তাড়াতাড়ি শিখে ফেলতে পারবেন। পরে আপনি আবার রিয়েক্টও শিখতে পারবেন, কারণ আপনার কনসেপ্টটা প্রায় কাছাকাছি। সো এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক গুলো এখন উপরের দিকে আছে দেখেন, এটা ওয়েব ফ্রেমওয়ার্ক গুলো, আপনার ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক গুলো রিয়েক্ট জেএস বা আপনার অ্যাঙ্গুলার, ভিউ জেএস। এরপর হচ্ছে ব্যাক এন্ড গুলা আছে এসপি ডট নেট কোর, এসপি, জ্যাঙ্গো, লারাভেল এই জায়গায়। সো এখানেও দেখা যায় যে এসপি থেকে বা জ্যাঙ্গো থেকে বা স্প্রিং থেকে লারাভেল একটু কম জনপ্রিয়। কিন্তু জিনিসটা যদি আসলে বাংলাদেশে বলেন, বাংলাদেশে কিন্তু লারাভেলটা এসপি ডট নেটটা মোটামুটি বেশ পপুলার বাংলাদেশে পার্সপেক্টিভে চিন্তা করলে। আমরা কিছু পপুলার ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক, শুধু ব্যাকএন্ড নিয়ে, কারণ হচ্ছে আমাদের ব্যাকএন্ডটা হচ্ছে মেইনলি আপনার ডাটা নিয়ে কাজ করে, মানে ডাটা আদান প্রদান বা ডাটাবেজে রাখা, স্ট্রাকচার ওয়েতে রাখা, ওইটা নিয়ে আসলে ব্যাকএন্ডটা কাজ করে। ফ্রন্ট এন্ডের যে ফ্রেমওয়ার্ক গুলো আছে এগুলো শুধু আপনার রিপ্রেজেন্টেশন নিয়ে কাজ করে।
সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হোক বা আপনার নর্মাল কনসেপ্টেই হোক, আপনার সেগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের। আর ব্যাক এন্ডের মধ্যে দেখেন একটা সার্ভে করা হয়, স্ট্যাটিস্টিক্যাল ডাটা। এখানে তারা বিভিন্ন প্যারামিটার উপর সার্ভে করে, এটা আসলে এই সাইটে গেলে আপনারা দেখতে পারবেন যে আসলে কোন ইয়ার 2012 সাল থেকে খুব সম্ভবত আছে, মানে কখন কোন টেন্ডার চলে। দেখা যাচ্ছে যে 2012-13 ওইদিকে কোডিং নেটওয়ার্ক বেশ জনপ্রিয় ছিল পিএইচপি। সো তখন যে প্রজেক্ট গুলো পিএইচপি হতো সেগুলো হচ্ছে কোডিং নেটওয়ার্ক হতো। কিন্তু দেখা যায় যে লারাভেল এখন আবার জনপ্রিয়, অর্থাৎ যে সকল কোম্পানি মনে করেন কোডিং নেটওয়ার্কে সেই সময় কাজ করতো, তারা যখন নতুন প্রজেক্ট আবার শুরু করে কিন্তু পিএইচপি তে থাকতে চায়, তারা আসলে দেখা যাচ্ছে লারাভেলে কাজ করা শুরু করে। সো এটা হচ্ছে যখন যে ট্রেন্ডটা চলে বা যে ফ্রেমওয়ার্কটা পপুলারিটি চলে, ডেফিনেটলি ওইটা শেখাটা উচিত আপনাদের। তো কিছু বলবেন? আচ্ছা, আমরা আগাচ্ছি। সো আমরা দেশ স্কিলে 2018-র দিকে একটা সার্ভে করা হয়, তার বাংলাদেশের একটা পপুলার জব সাইট থেকে। প্রায় 2 বছরের ডাটা অ্যানালাইসিস করে আসলে দেখা হচ্ছে যে কোন ট্রেন্ডটা আসলে বাংলাদেশে বেশ পপুলার ছিল। সো তার মধ্যে ডটনেট আর পিএইচপিটা আসলে সবার উপরে ছিল। এটা জাস্ট ফ্রেমওয়ার্কের উপর না, এটা জাস্ট খালি আপনার ল্যাঙ্গুয়েজের উপর বেস করে। সো বাংলাদেশে এখনো কিন্তু আপনার ডটনেট পিএইচপিটা পপুলার, সাথে জাভাস্ক্রিপ্টটাও কিন্তু আসলে প্রায় প্রতি ক্ষেত্রেই লাগতেছে। আপনি ডটনেটে কাজ করলেও আপনার জাভাস্ক্রিপ্টে একটা ফ্রেমওয়ার্ক জানা থাকলে আপনার ডিমান্ড ডেফিনেটলি বাড়বে। আবার পিএইচপি তে কাজ করলেও আপনার তার সাথে যদি একটা ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক জানা থাকে, আপনার ডিমান্ড ডেফিনেটলি বাড়বে বা আপনার গ্রহণযোগ্যতাটা বাড়বে। সো এটা হচ্ছে আমাদের সার্ভে, আপনি একটু দেখতে পারেন যে সার্ভেটা করা হয়েছিল। সো এখন আমি বলবো আসলে কোনটা বেস্ট। হ্যাঁ, এটার আসলে আমি যদি রিপ্রেজেন্ট করি, এখানে মনে করেন যে আমার 3টা খাবার আছে, 3টা খাবারের মধ্যে কার কাছে কোনটা বেস্ট। একটা আছে আমার খিচুড়ি, একটা আছে আমার বিরিয়ানি, আর মনে করেন একটা আছে সেট মেনু। 3টার পারপাসই কিন্তু আমাদের খিদে নিবারণ করা, ঠিক কিনা? কিন্তু এখন যদি বলি আপনার কাছে বেস্ট কোনটা, বা আমি যদি এখানে বলি চ্যাটে বলেন আপনার কাছে কার কাছে কোনটা বেস্ট, দেখবেন এক একজনের কাছে এক একটা উত্তর আসে। এর কারণটা কি? কারণ তার যেটা খেতে ভালো লাগে সেটাই তার কাছে মনে হয় যে সেটাই বেস্ট। আবার বিরিয়ানির মধ্যে মনে করেন যে অনেক ধরন থাকে, একজনের হচ্ছে কাচ্চি বিরিয়ানি পছন্দ, একজনের মনে করেন যে চিকেন বিরিয়ানি পছন্দ। সো এখানেও আসলে একটা পার্থক্য থাকে। সো এই যে আমরা যে উপরে ফ্রেমওয়ার্ক গুলা দেখলাম, এখন এই জায়গায় যদি বলা হয় যে কোনটা বেস্ট, কেউ কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবে না যে লারাভেলি বেস্ট, বা কেউ কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবে না যে এসপি ডট নেট বেস্ট। যার যেটা ভালো লাগে সে কিন্তু সেটাই আসলে বলার চেষ্টা করে বা সেটাতে আসলে তার স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করে। বা যে কোম্পানি সাপোজ এসপি ডট নেটে কাজ করে, তারা এসপি ডট নেটের পক্ষে কাজ করে, যারা লারাভেলে কাজ করে তারা হচ্ছে লারাভেলের পক্ষে কথা বলবে। বাট কেউ বলতে পারবে না যে তারটাই বেস্ট। এটা ডিপেন্ড করে সেই কোম্পানি ডেভেলপাররা কি ল্যাঙ্গুয়েজ বা কি ফ্রেমওয়ার্কে বেশি কাজ করছে, বা সেই কোম্পানি কোনটাতে বেশি কমফোর্টেবল, ওইটার উপর আসলে ডিপেন্ডেন্ট। বাট আমাদের পারপাস কিন্তু একটাই। সো এখানে কিন্তু আসলে ওভাবে এক্স্যাক্টলি বলা পসিবল না যে আসলে কোনটা বেস্ট। এটা সম্পূর্ণই আসলে ডিপেন্ড করে আপনার পছন্দের উপর, বা আপনি যে কোম্পানিতে কাজ করবেন তাদের পছন্দের উপর। ডেফিনেটলি তারা পছন্দ করার বিষয়ে কিছু যুক্তি কারণ দাঁড় করানোর চেষ্টা করবে, যে আমরা এইটা পছন্দ করলে আমাদের এই সুবিধা হবে, বা ওইটা পছন্দ করলে এই সুবিধা হবে। আচ্ছা, যেহেতু আমাদের লারাভেল ফোকাসড একটু আমরা করেছি, আমরা জাস্ট একটু বলার চেষ্টা করবো যে লারাভেলের পক্ষে আসলে লারাভেলটাতে আমরা কেন চুজ করতে পারি লারাভেল। ডেফিনেটলি লারাভেল হচ্ছে বর্তমানে পিএইচপি সবচেয়ে জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, সো যারা পিএইচপি তে কাজ করতে পারেন, তাদের কাজ করতে চান, তাদের ডেফিনেটলি লারাভেলটা শেখা একদম ফরজ বলা যায়। যেমন আরো 5 বছর আগে ছিল কোডিং নেটওয়ার্ক, তখন হয়তো বা তারা কোডিং নেটওয়ার্কে কাজ করতো। এখন হয়তো আমাদের লারাভেল চলতেছে, সো আমরা লারাভেল শেখা লাগে। বা 5 বছর পরে দেখা যায় যে নতুন একটা ফ্রেমওয়ার্ক জনপ্রিয় হয়ে গেল লারাভেলের তুলনায়, তখন দেখা যাবে যে এই কোম্পানিগুলা লারাভেলে কাজ করতেছে, 5 বছর পরে তারা যখন নতুন একটা ফ্রেমওয়ার্ক বা নতুন একটা প্রজেক্ট শুরু করবে, তারা ওই নতুন ফ্রেমওয়ার্কটাতে কাজ করা শুরু করবে। সো আপনি যে এই একটা ফ্রেমওয়ার্কে কাজ শিখলেন, আপনার 5 বছর পরে নতুন একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে, সেখানে কিন্তু আপনার অত বেশি আপনার নলেজের পরিবর্তন হবে না। কিছু হয়তো আপনার ফোল্ডার স্ট্রাকচার ডিফারেন্ট হবে, বা কিছু ডাটা তুলে আনার বা ডাটা নেওয়ার একটা ওয়ের ডিফারেন্স আসবে, বা ওয়েটা চেঞ্জ হবে। বাট আপনার যেই কনসেপ্ট তৈরি হবে একটা কাজ করতে গিয়ে, বিভিন্ন প্রজেক্টে কাজ করতে গিয়ে, ওই কনসেপ্টটা কিন্তু আপনার কাজে লাগবে। পাশাপাশি হচ্ছে লারাভেল ডেফিনেটলি একটা এমভিসি স্ট্রাকচারে বেশ পপুলার একটা এমভিসি ফ্রেমওয়ার্ক।
সো এই আর্কিটেকচারে কাজ করে। লারাভেলের অথেন্টিকেশন মিডলওয়্যার সিস্টেমটা আসলে অত্যন্ত পপুলার এবং আপনার হচ্ছে অত্যন্ত আপনার স্ট্রং একটা জিনিস, যেখানে আসলে মানে বাই ডিফল্ট আমাদের একটা প্রজেক্ট স্টার্ট আপ করে দেওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, লগ ইন, রেজিস্ট্রেশন বা ইমেল ভেরিফিকেশন ইত্যাদি কাজগুলো লারাভেল অত্যন্ত দ্রুত করা যায়। ইভেন আপনি আধা ঘন্টার মধ্যে ফার্স্ট ইনিশিয়াল সেট আপটা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন টেমপ্লেটিং সহ। পাশাপাশি লারাভেলের মাইগ্রেশন সিস্টেমটা অত্যন্ত জনপ্রিয়। যেমন এখানে কিছু জিনিস আনা হয়েছে যে জিনিসগুলো আসলে কোডিং নেটওয়ার্কে বিট করতে পারছে, যে জিনিসগুলোর কারণে দেখা যায় যে কোডিং নেটওয়ার্কটা একটু পিছিয়ে গেছে, বা আবার কোডিং নেটওয়ার্ক হয়তো বা নতুন ওগুলো নিয়ে কাজ করতেছে, বা কাজ করলে আবার দেখা যায় যে 5 বছর পরে কোডিং নেটওয়ার্ক হয়তো বা লারাভেল থেকে পপুলার হয়ে যেতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ডস, বলা যায় না। পাশাপাশি হচ্ছে এলিকুয়েন্ট ওআরএম কুইরি বিল্ডার, যে জিনিসটা আসলে অত্যন্ত একটা লারাভেলের জনপ্রিয় জিনিস, কারণ হচ্ছে এটার মাধ্যমে একটা খুব সহজে ডাটা তুলে আনা, ডাটাবেসের সাথে অপারেশন গুলো করা যায়। ইভেন কিছু টেমপ্লেট ইঞ্জিন, যেটা ব্লেড টেমপ্লেট, এটাও লারাভেলের বেশ জনপ্রিয়তা হওয়ার অন্যতম একটা কারণ। কিছু বিল্ট ইন সিকিউরিটি থাকে, যেমন আমি একটা র প্রজেক্টে যদি কাজ করি, সেহেতু হচ্ছে আমার অনেক কিছু চিন্তা করতে হবে, যে আমার ফার্স্টে সিকিউরিটি নিয়ে চিন্তা করতে হবে, আমার অথেন্টিকেশন কিভাবে হবে বা আমি কিভাবে শুরু করব, ওই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু আমি যদি লারাভেলে করি এবং লারাভেলের ফ্লোতে চলি, তাহলে দেখা যাবে এই জিনিসগুলো আসলে বিল্ট ইনই আমার সিস্টেমের মধ্যে থাকবে। প্লাস হচ্ছে রাউটিং সিস্টেম, এটাও লারাভেল অত্যন্ত সুন্দর একটা জিনিস। আর্টিসান কমান্ড, এখানে হচ্ছে কমান্ড লাইন দিয়ে আসলে আমরা অনেক কাজ করে থাকি বা করা যায়, যেটা একটা লারাভেলের জনপ্রিয় হওয়ার পেছনে অন্যতম। ইউনিট টেস্টিং সাপোর্ট বা অ্যাডভান্স কিছু ফিচার আছে, যেমন মেইল, ইভেন্ট, নোটিফিকেশন, মানে আমাদের একটা স্ট্যান্ডার্ড কাস্টমাইজ সফটওয়্যারের জন্য বা একটা সিস্টেমের জন্য যত ধরনের জিনিস প্রয়োজন, সব জিনিসের লারাভেলে বিল্ট ইন ভাবে থাকে, বা আমরা থার্ড পার্টি বিভিন্ন প্যাকেজের মাধ্যমে ওই জিনিসগুলো ইনস্টল করে নেওয়া যায় খুব সহজে। এবং শেষের দিকে হচ্ছে আসলে এটা খুব ইজি টু কাস্টমাইজ এবং ফ্লেক্সিবল ডেফিনেটলি, এবং এটার লার্নিং কার্ভটাও মোটামুটি ইজি। হ্যাঁ, যেটা হচ্ছে কোডিং নেটওয়ার্কের লার্নিং কার্ভটা যতটা ইজি ছিল, তার থেকে একটু টাফ হচ্ছে লারাভেলের লার্নিং কার্ভ, বাট তারপরে আসলে এটা আসলে ইজি বলা যায় অন্যান্য আপনার ফ্রেমওয়ার্ক গুলো থেকে বা অন্যান্য ট্র্যাকের ফ্রেমওয়ার্ক গুলো থেকে। কিছু অসুবিধা বলা যায়, অসুবিধাগুলো আসলে খুঁজে খুঁজে বের করা। হ্যাঁ, লারাভেলে ডেফিনেটলি লারাভেল 2011 সাল থেকে আপনার মার্কেটে চলে আসছে, সো প্রায় 10 বছর ধরে এটা টিকে আছে। সো এটা নিয়ে কাজ হচ্ছে, এটা নতুন ভার্সন আসতেছে, তারপরও আসলে কিছু অসুবিধা খোঁজার জন্য বা কর্নস গুলো খোঁজার জন্য আসলে খুঁজে আনা। যেমন এটার একটা প্রবলেম হয় ভার্সন নিয়ে, যেমন এক ভার্সন থেকে আরেক ভার্সনে আমরা যদি আমাদের প্রজেক্ট নিতে চাই, তখন দেখা যায় যে কিছু ডিপেন্ডেন্সির প্রবলেম হয় বা কিছু ফাংশনালিটির প্রবলেম হয়, যেটা আসলে একটু প্রবলেমেটিক বলা যায় আপগ্রেড করার জন্য বা আপডেট করার জন্য। শুরুর দিকে যেটা বললাম যে এটি একটু কমপ্লেক্স মনে হতে পারে, যারা আসলে একদম শুরুতেই লারাভেলটা শুরু করতে চান বা ইনস্টলেশন থেকে শুরু করতে চান, সো একটু প্রবলেমেটিক বলা যায়। হয়তো আপনার কাছে অন্য একটা ফ্রেমওয়ার্ক আর একটু সহজ মনে হবে। এটাও কিন্তু কমপ্লিটলি আপনার ভ্যারি করে। মনে করেন আপনি একটা ASP.NET এর প্রজেক্ট, আপনি রাইট ক্লিক করে প্রজেক্ট তৈরি করে আপনি ফোল্ডার স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে বুঝে গেলেন, বা আপনি ফ্লোটা বুঝে গেলেন কিভাবে কি হচ্ছে, ওই জায়গার তুলনায় হয়তো বা লারাভেলটা একটু জটিল মনে হতে পারে শুরুর দিকে। বাট এটা ডিপেন্ড করে আপনার ইচ্ছা শক্তির উপর, যে আপনি আসলে কোনটা শিখতে যাচ্ছেন, কোনটায় কাজ করতে যাচ্ছেন। সো সেটা আপনার একটু কঠিন হলেও শিখতে হবে, শেখার পরে আসলে প্র্যাকটিস করার পরে জিনিসটা আসলে খুব ইজি মনে হবে। পাশাপাশি হচ্ছে অনেক ডিপেন্ডেন্সি থাকে, এটা আপনার আমাদের লাইফ আসলে কমফোর্টেবল করার জন্য। সো ওইটাকেও যদি মনে করেন যে ডিপেন্ডেন্সি গুলো একটু প্রবলেম বা একটু যদি সমস্যা, ওটা আসলে মনে করা যায় অনেক 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 জিনিসগুলোর তুলনায়, একটা র প্রজেক্টের তুলনায়। সো লারাভেলের জব মার্কেট বাংলাদেশে কেমন, এটা যদি আসলে একটু আমরা জব সাইটে ঘুরে দেখি, বা আপনারা যদি একটু জব সাইটে ঘুরে দেখেন, জিনিসটা আসলে দেখতে পারবেন যে লারাভেলের জব মার্কেট কিরকম। আমরা যদি বাংলাদেশের পপুলার হচ্ছে বিডি জবস, আমরা যদি একটু বিডি জবসে যাই, বিডি জবসে গিয়ে যদি আসলে আমরা সাপোজ সার্চ করি যে লারাভেলে কি পরিমাণ জব আছে, সো আমরা এখানে ডাটা দেখতে পাবো আসলে কি পরিমাণ লারাভেলের জব মার্কেটে অ্যাভেলেবেল। অর্থাৎ আপনি একটা জিনিস শিখবেন, ওইটা শেখার আগে আসলে আপনার জব মার্কেটটা একটু অ্যানালাইসিস করা প্রয়োজন। যেমন আপনি এমন একটা জিনিস শিখছেন যেটা নিয়ে আসলে মার্কেটে কোনো জব সার্কুলারই হয় না, সো ওইটা আসলে শিখে কোনো লাভ নেই। আপনি ওটাতে যতই মাস্টার হন না, মার্কেটে ওটা জব সার্কুলার নাই, তাহলে কি লাভ আছে ওইটা শিখে?
তো শেখার আগে কোন একটা জিনিস শেখার আগে আপনার আসলে জব মার্কেটে একটু অ্যানালাইসিস করা প্রয়োজন, কারণ আপনি শেখার জন্য আপনি টাইম ইনভেস্ট করবেন। সো ওই জিনিসটা আসলে যাতে নষ্ট না হয়। সো আপনারা বিভিন্ন জিনিসের কম্পারিজন করে আসলে আপনারা ডাটাগুলো তুলে দেখতে পারেন। আমি একটু দেখেছিলাম। সো যেগুলা দেখলাম যে আমি এই ওয়েবিনার শুরুর আগে আমি একটু ঘেটে দেখলাম যে আসলে দেখা যাচ্ছে জাভা স্ক্রিপ্টের সংখ্যাটা বেশি। আপনি যদি জাভা স্ক্রিপ্ট দিয়ে সার্চ দেন, জাভা স্ক্রিপ্টটা বেশি। ডেফিনেটলি জাভা স্ক্রিপ্ট আপনার এসপি ডট নেট এর সাথে জুড়ে দেয়, বা লারাভেলের সাথে জুড়ে দেয়, বা পাইথনের আপনার জ্যাঙ্গো দিলেন বা অন্য ফ্রেমওয়ার্ক দিলেন, সেটার সাথে আসলে জুড়ে দেয়। সো আমরা আসলে দেখতে পাচ্ছি যে লারাভেল আসলে বেশ ভালোই জনপ্রিয়তা রয়েছে। আচ্ছা, যাই হোক, সো আমরা যেটা বুঝতে পারলাম আজকে স্টুডেন্ট আমাদের বেশি এই ওয়েবিনারে। সো আমরা তাদের ফোকাস থেকে হয়তো একটু বেশি কথা বলতে পারি। আমি খুব দীর্ঘায়িত করবো না আমার সেশনটা, আমি খুব তাড়াতাড়ি শেষ দেওয়ার চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন থাকলে সে মাইকটা অন করে কোশ্চেনটা করতে পারবেন। জি, হ্যালো। জি। জি ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা কি লারাভেলের পিএইচপির বেসিক টুকু শিখেই অবজেক্ট ওরিয়েন্টেড বেসিক টুকু শিখে লারাভেলে জাম্প করব, নাকি পিএইচপি দিয়ে কোনো প্রজেক্ট করা হবে মোটামুটি লারাভেলটা করার আগে? প্রথম কোশ্চেন হচ্ছে এটা। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমি দেখলাম যে অলমোস্ট 2.5 মাসের মধ্যে অলমোস্ট কোর্সের সব যে ভিডিওগুলো উল্লেখিত যেসব কথা বলা হয়েছে উইথিন 2.5 মাসের মধ্যে সবকিছু কমপ্লিট করা হবে। 2.5 মাসের পরেও কি আপনারা সাপোর্ট দিবেন কি না সেটা জানতে চাচ্ছিলাম। এই দুইটা কোশ্চেন। আচ্ছা আচ্ছা, আপনি সম্ভবত কোর্স সম্পর্কে বলেছেন। আমাদের স্কিলে একটা নতুন কোর্স চালু হচ্ছে এই ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপর। জি, লারাভেলের। হ্যাঁ হ্যাঁ, আপনি সেটা সম্পর্কে বলেছেন। ফার্স্ট যেটা হচ্ছে, আমরা র পিএইচপি তে কোনো প্রজেক্ট করব না ওটাতে। কারণ হচ্ছে র পিএইচপি তে প্রজেক্ট করতে গেলে হয়তো একটু টাইমটা বেশি লাগবে, বা ক্লাসটা একটু বেশি লাগবে। কিন্তু হচ্ছে আমরা একদম পিএইচপির বেসিকটা প্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডটা খুব ভালোভাবে দেখে তারপর আসলে আমরা লারাভেল দিয়ে শুরু করব। সো র পিএইচপি তে আমরা হয়তো কোনো প্রজেক্ট করব না, কারণ আপনার ওই বেসিকটা ভালো হলে আপনি হচ্ছে র পিএইচপি দিয়ে নিজে নিজে আসলে কাজগুলো করতে পারবেন। এটা হচ্ছে একটা। আর সেকেন্ড কোশ্চেনটা ছিল 2.5 মাসের কোর্স। হ্যাঁ, 2.5 মাস হচ্ছে আমাদের 20টা ক্লাস হবে। সো 20টা ক্লাস 2.5 মাসের মতোই লাগবে। প্লাস হচ্ছে আমাদের একটা প্রজেক্ট থাকবে স্টুডেন্টদের, যেটা হচ্ছে ওই আপনার 20টা ক্লাসের পরে স্টুডেন্টরা করবে ক্লাস। সো তারপর হচ্ছে ওই স্টুডেন্টরা ওই কোর্সটা করতে আরো 15 দিনের মতো টাইম পাবে। সো প্রায় 3 মাসের মতো আসলে আপনারা ফুল ডেডিকেটলি আমাকে পাবেন। এরপরে হয়তো আমরা একটা কমিউনিটি করার চেষ্টা করব, যাতে আসলে একটা লং টার্ম সাপোর্ট আমি যাতে হেল্প করতে পারি। মানে ফর্মালি না হলে ইনফর্মালি আসলে আমাদের একটা কমিউনিকেশনের মাধ্যম থাকবে, যেখানে আসলে আমরা স্টুডেন্টরা একটা যোগাযোগ রাখতে পারবো। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে আমার এক্সাম শুরু হচ্ছে এই মাসের লাস্টের দিক দিয়ে, হয়তো আগামী মাসের ফার্স্ট উইকে শুরু হচ্ছে, কিন্তু আমি আপনার এই ইয়াতে এনরোল হতে চাচ্ছি। তো আমার আসলে সবকিছু মেনটেন করেই আসলে অগ্রসর হওয়া উচিত, আদারওয়াইজ আমি এক্সামও দিতে পারবো না আর ক্লাসের সময় অ্যাটেন্ডও থাকতে পারবো না। আসলে এর জন্য 2.5 মাসের পরেও কি সাপোর্ট দেওয়া হবে কিনা সেরকম কোনো কিছু জানলে আসলে সুবিধা 2.5 হতো। মাসের পরে তো আপনাকে হচ্ছে ইয়ে করা হবে না, মানে ক্লাস তো নেওয়া হবে না। বাট আপনার হচ্ছে বা ভিডিও দেখে, যদি আসলে লাইভ ক্লাস না করতে পারলে আসলে লাভ নাই, কারণ ভিডিও দেখে ওরকম ভাবে শেখা যায় না লাইভ ক্লাসে যতটা আপনার শেখা যায়। বাট আপনার হচ্ছে ডেডিকেটেডলি হয়তো বা ওই 2.5 মাসের পরে পাবেন না। কিন্তু আপনি হচ্ছে আমাদের কনসাল্টিং আওয়ার একটা থাকে, সেখানে হচ্ছে স্টুডেন্টদের 1-to-1 কাউন্সিলিং করা হবে। সো এটা হচ্ছে 3 মাসের মধ্যেই। বাট এরপর হয়তো একটা ইনফর্মাল কমিউনিকেশন হয়তো বা থাকবেই। ওই সময়টা কি সাপোর্ট দেওয়া হবে? 3 মাসে? 3 মাসের পরে? না, 3 মাসের পরে হয়তো বা ওরকম ভাবে টপিক গুলা আসলে ডিপলি আপনাদের বোঝানোর জন্য আমি হয়তো বা টাইম দিতে পারবো না, বা হয়তো বা নতুন কোনো বেস তৈরি হতে পারে। সো ওরকম ডেডিকেটেডলি আপনাকে একটা ফুল টপিক বোঝানো হয়তো বা আপনাকে হবে না। কিন্তু আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো অবশ্যই আমি যথাসাধ্য চেষ্টা করবো। মানে আপনার কোশ্চেন তৈরি করতে হবে যে আসলে আপনি কি বুঝতে পারছেন না, বা কোথায় আটকাচ্ছেন, স্পেসিফিক হতে হবে। না হলে তো ফুল একটা টপিক বা কন্টেন্ট নিয়ে আলোচনা করাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, বুঝতে তাহলে পারছেন, স্বাভাবিক। জি জি। আর লারাভেলের ক্লাস, পিএইচপি ক্লাসে কয়টার পরে লারাভেল শুরু হবে? আই মিন র পিএইচপি প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে কয়টা আচ্ছা ক্লাস আচ্ছা, হবে? আমি একটু দেখি। এখানে আমাদের র পিএইচপি, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি 3টা 4টা, এ পর্যন্ত আমাদের 4টা ক্লাস লেগে যাবে মিনিমাম। 4টা বা ম্যাক্সিমাম 5টা ক্লাস লেগে যাবে, অর্থাৎ পরের ক্লাস থেকে আসলে শুরু হয়ে যাবে এটা। সো আমরা এটা আসলে কুইক আমরা একটা শেষ করার চেষ্টা করব।
শুধু অবজেক্ট ওরিয়েন্টেড একটু আমরা ইন ডিটেলস হয়তো দেখানোর চেষ্টা করবো, কারণ এই জায়গায় অনেকের দুর্বলতা থাকে। ডাটাবেস নিয়ে অনেকের একটু ভালো আইডিয়া থাকে, সো এই জায়গায় হয়তো আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো। র পিএইচপি তো আইডিয়া থাকে অনেকের, সো এই দুইটা জিনিস হয়তো তাড়াতাড়ি করার চেষ্টা করবো। সো 4টা থেকে 5টা ক্লাস লাগবে আমাদের লারাভেল ফান্ডামেন্টালটা শুরু করার জন্য। এই এই ফান্ডামেন্টালটা মানে লারাভেলের যে ফান্ডামেন্টাল প্রথম যে ইয়াটা হবে, কি বলে, প্রথম প্রজেক্টের যে ক্লাসগুলো হবে, এটা কয়টা ক্লাসের মধ্যে সম্পূর্ণ করা হবে? এইটা আপনার ডিপেন্ডস, আমাদের এখানে 2 থেকে 3টা ক্লাস লেগে যাবে ফান্ডামেন্টালটা। এরপর হচ্ছে ডাটাবেজের ক্লাস, এখানে মোটামুটি আমাদের 20টা ক্লাসের মধ্যে আসলে শেষ হয়ে যাবে, ওইটা প্ল্যান করে করা। আর কোনো কোশ্চেন? থ্যাংক ইউ ভাই। আচ্ছা। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি জি বলেন। আচ্ছা, এখানে যে প্রজেক্ট করানো হবে সেটা কি HTML CSS দিয়ে মানে ফ্রন্ট এন্ডে ইউজ করা হবে? হ্যাঁ, HTML CSS তো থাকবেই, যে কোনো প্রজেক্ট আপনার মিনিমাম HTML CSS প্লাস বুটস্ট্র্যাপ তো থাকবেই। প্লাস হচ্ছে আমরা থিম ইন্টিগ্রেশন করে কাজ করব, কারণ প্রফেশনাল লাইফে কাজ করতে হলে আমরা থিম নিয়ে কাজ করি। সো আপনার বেসিক HTML CSS বুটস্ট্র্যাপটা জানা থাকতে হবে, আমরা ওগুলো ক্লাসে দেখবো না। আর এখানে কি আপনার এই রেস্টফুল এপিআই দেখানো হবে এসব? না না, এখানে রেস্টফুল এপিআই নিয়ে কাজ করা হবে না, কারণ হচ্ছে আমরা ওই ভিউজেসটা এখানে অ্যাড করি না এখনো। সো আমাদের এটা হচ্ছে জাস্ট বিগিনার, আপনার শুধু লারাভেল দিয়ে কাজ। আচ্ছা, আমি যদি এই কোর্সটা শেষ করি তাহলে আমার মানে নেক্সট স্টেপ কি হবে? যে মানে কোন পর্যায়ে আমাকে দেখতে চাই, দেখতে পাবো আমাকে? আপনি যদি কোর্সটা শেষ করেন তাহলে ডেফিনেটলি আপনি হচ্ছে জব মার্কেটের জন্য রেডি হয়ে যাবেন। আপনি এন্ট্রি লেভেলের যে জবগুলো আছে লারাভেলের, সেগুলোতে আপনি যেতে পারবেন। বাট এরপরও আপনার হয়তো বা আরো আরো শিখতে হবে। আপনার 3 মাসে তো একটা জিনিস ফুল আপনি শিখতে পারবেন না, বা আপনার ফুল 100% কনফিডেন্স আসবে না। সো আপনি জব মার্কেটের জন্য যাতে রেডি হন, ওইটা চিন্তা করে আসলে আমাদের এই কোর্স কারিকুলামটা তৈরি করা হয়েছে। সো আপনি একটা জবে অ্যাপ্লাই করে আপনি ভালো করতে পারলে ডেফিনেটলি জবও পেয়ে যাবেন। সো ওই জবে গিয়ে আপনার হচ্ছে আরো শেখার পাথ থাকবে, আরো ডেফিনেটলি আরো ভালোভাবে শেখা, বা আপনার হচ্ছে একটা ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক শেখা, যেমন ভিউ.js। সো এগুলা নিয়ে আগাতে হবে আর কি। আর দেব স্কুল থেকে কি আমাদের কোনো অপরচুনিটি দিবে কোথাও অ্যাপ্লাই করার জন্য? এইটা হচ্ছে দেব স্কিলস জালাল স্যার কিছু সিভি কালেকশন করে, ওখান থেকে আসলে রেফার করা হয় রেগুলারলি। সো হোপফুলি আপনাদের এখান থেকে যারা ফলো করবে তাদের রেফার করা হবে, বাট এটা সম্পূর্ণ ডিপেন্ডেন্ট দেব স্কিলের উপর। এবং আমি আশা করি আসলে সেটা করা হবে, কারণ দেব স্কিলে ASP.NET এর যে কোর্সটা চলতেছে, সেখান থেকে বেশ ভালো পরিমাণে আসলে বিভিন্ন জায়গায় হায়ার করা হচ্ছে বা রেফার করা হচ্ছে। সো জালাল স্যারও বিভিন্ন কোম্পানির সাথে ওইটা নিয়ে কাজ করে, সো ডেফিনেটলি লারাভেলও যেহেতু ডিমান্ড আছে, সো ওই জিনিসটা হবে। আর জি 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 বলেন। এই কোর্সটা আসলে ক্লাসগুলো কোন টাইমে মানে হওয়ার সম্ভাবনা বেশি, রাতে বা? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের শিডিউল দেওয়া আছে, এটা হচ্ছে আপনার সোমবার আর বৃহস্পতিবার 9টার দিকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাচ্ছেন? আর কোনো কোশ্চেন আছে কোর্স নিয়ে? আরেকটা কোশ্চেন ভাই আছে একটু। জি জি বলেন। আচ্ছা, আমরা যদি কোর্সটা শেষ করে যদি ধরেন যে জালাল স্যার যদি আমাদেরকে কোনো অপরচুনিটি দেয় যে এখানে মানে সিবি ড্রপ করার, তা দেন সিলেক্ট হয়ে গেলাম, যদি সিলেক্ট হই তারপরে স্টার্টিং স্যালারিটা কিরকম হতে পারে? এটা তো সম্পূর্ণ ডিপেন্ডস যে আসলে কোন কোম্পানি কিরকম স্টার্টিং স্যালারি দিবে, প্লাস হচ্ছে আপনাদের স্কিল, ওইটার উপর আসলে ডিপেন্ডেন্ট। সো এক্সাক্ট ওরকম বলা সম্ভব না। হ্যাঁ, বাট হচ্ছে মিনিমাম তো একটা হয়, আপনার 20 দিয়ে সাধারণত শুরু হয়ে থাকে মার্কেটে, বা আর একটু কম স্কিল হলে 15, এর নিচে তো আসলে হয় না। সো এটা, হ্যাঁ এটা কম ডেফিনেটলি, এটা সম্পূর্ণ আসলে ডিপেন্ড করে স্কিলের উপর। আবার যার স্কিল সেট ভালো হবে সে হয়তো বা 25-30 দিয়ে শুরু করতে পারে, বা আরো ভালো কোম্পানি হলে আরো বেশি দিয়ে শুরু করতে পারে, যাদের এটা সম্পূর্ণ আসলে স্কিলের উপর নির্ভর করে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন হচ্ছে, মার্কেট প্লেস আমি দেখেছি আপনার রিয়াক্ট দিয়ে বা Vue.js দিয়ে লালাবেলের সাথে মানে খুব সুন্দরভাবে কাজ করে ওরা। And আমি যদি HTML CSS দিয়ে যদি আমার তো রিয়াক্ট এর জানা নাই, তো আমি কি ওইভাবে কি
মার্কেট প্লেসে টিকে থাকতে পারবো? অবশ্যই, কারণ হচ্ছে আপনার শুরুটা মানে ফান্ডামেন্টাল হচ্ছে আপনার HTML CSS এ করতে হবে। আর রিয়েক্ট ভিউ ওগুলো হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক, সাথে হচ্ছে আপনার ব্যাক এন্ড আসলে জড়িত থাকে। দেখা যায় যে যারা ফুল স্ট্যাক হিসেবে কাজ করে তাদের হচ্ছে ব্যাক এন্ডের লারাভেলের উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগে বা কাজ করা লাগে, আবার হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড একটা রিয়েক্ট বা ভিউ বা অ্যাঙ্গুলার এই টাইপের কাজগুলো শেখা লাগে। সো আপনি শিখে ওই কাজটা করতে পারবেন। আর ডেফিনেটলি আপনি হচ্ছে ফার্স্টে HTML CSS দিয়ে আপনার নর্মাল টেমপ্লেটিং দিয়ে শুরু করলে আপনার হচ্ছে ওই আইডিয়াটা নলেজটা হয়ে যাবে। সো আপনার ইন ফিউচার ওই জিনিসটা রিলেট করতে আসলে খুব সুবিধা হবে। সো আপনার ডেফিনেটলি ওইটা ক্রিয়েট শিখতে পারলে তো আপনার ভ্যালু ক্রিয়েটই হবে। আর মার্কেট প্লেসে কি এই HTML CSS দিয়ে কি নরমাল ভাবে কোনো প্রজেক্ট করা হয়? মানে মার্কেট প্লেসে HTML CSS হচ্ছে একদম আপনার হচ্ছে একটা বলতে পারেন মেরুদণ্ডের মতো, মানে ওয়েব অ্যাপ্লিকেশনের। হ্যাঁ, এই যে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন দেখছি এটা একটা ASP.NET এর প্রজেক্ট। এখানেও কিন্তু এই যে HTML CSS এগুলো রেন্ডার হয়ে আমাদের ব্রাউজারে আসতেছে। সো আপনার HTML CSS একদম ফরজ, মানে এটা শেখা ছাড়া আসলে ওয়েব অ্যাপ্লিকেশন চিন্তাই করা যায় না। না না, আমি এটা প্রশ্ন আমার এটা ছিল না, যে এটা তো লাগবেই, এটা তো ব্রাউজার HTML CSS ছাড়া তো আর জাভাস্ক্রিপ্ট কিছু বুঝে না। হ্যাঁ, ডেফিনেটলি। আমার কোশ্চেন এটা না, কোশ্চেন হচ্ছে যে মার্কেট প্লেস আমি দেখি যে রিয়াক্ট বা Vue.js দিয়ে লারাভেলের সাথে খুব সুন্দরভাবে কাজ করে। এখন ডেফিনেটলি হ্যাঁ, করা মানে হয়। এখন আমি যদি বিগিনার হিসেবে ঢুকি বা ফ্রেশার হিসেবে ঢুকি, তাহলে সেক্ষেত্রে কি আমাকে মানে কোন প্রজেক্টে ঢুকাবে? মানে আমার কোশ্চেন হচ্ছে এটা। সেক্ষেত্রে আপনাকে হচ্ছে অনেক কোম্পানি হচ্ছে আপনার লারাভেলের ব্লেড টেমপ্লেট দিয়ে কাজ করে, প্রচুর পরিমাণে প্রজেক্ট। ভিউ.js দিয়ে বা রিয়েক্ট দিয়ে এগুলো হচ্ছে নতুন একটা ট্রেন্ড, যেগুলো আসলে অনেক কোম্পানি আসলে কাজ করে না, মানে বা শুরু করতেছে বা তাদের যে নতুন প্রজেক্ট তৈরি করবে বা ক্রিয়েট করবে সেগুলোতে আসলে তারা ইমপ্লিমেন্ট করে। কিন্তু দেখা যায় যে যেসব কোম্পানি আছে ওইসব কোম্পানিতে দেখা যায় এক একটা 2 বছর বা 3 বছর বা 4 বছরের একটা প্রজেক্ট থাকে, এক্সিস্টিং প্রজেক্ট। সো আপনার ওই এক্সিস্টিং প্রজেক্টও কিন্তু আবার কাজ থাকে রিকোয়ারমেন্ট অনুসারে। সো ওই প্রজেক্ট গুলাতে আপনাকে হয়তো বা শুরুতে দিবে বা আপনার কাজ করা লাগবে, বা ওইটা আসলে একটা লম্বা সময় কাজ করা লাগে। দেখা যায় যে ভিউজেস এর আমার কোম্পানিতে 2টা প্রজেক্ট আছে, আর নর্মাল আপনার ব্লেড টেমপ্লেটিং HTML দিয়ে আপনার হচ্ছে 10টা প্রজেক্ট আছে। সো ওই 10টা প্রজেক্টে যখন আমার কাজ আসে, কাজ করা লাগে, বা যখন যখন হচ্ছে আমার ভিউর প্রজেক্টে কাজ থাকে না, তখন আমার ডেফিনেটলি এই প্রজেক্টে কাজ করা লাগে। সো যে কোম্পানি আপনার ভিউ.js বা রিয়েক্ট ইত্যাদি ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করে তাদের ডেফিনেটলি আপনার হচ্ছে আগের কিছু প্রজেক্ট আছে, আগের কিছু ক্লায়েন্ট আছে যারা হচ্ছে আপনার এই ব্লেড টেমপ্লেটিং বা লারাভেল বা কোডিগনেটর ASP.NET ইত্যাদি প্রজেক্টে আসলে কাজ করে থাকে, বা এক্সিস্টিং যে প্রজেক্ট সেগুলোতে আপনাকে ইনভলভ করা হবে। আচ্ছা, আমি আর লেন্দি করবো না, কারণ হচ্ছে কিছু কোশ্চেন হয়তো বা আসবে, বা আমি কয়েকটা কোশ্চেন একটু নোট ডাউন করে রাখছি যেগুলো হচ্ছে আসলে সচরাচর এসে থাকে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। জি বলেন। আচ্ছা, একজন লারাভেলের একজন ইন্টারমিডিয়েট ডেভেলপার হিসেবে নিজেকে তৈরি করতে হলে তার লার্নিং পাথটা কি হতে পারে? লার্নিং, আমি যদি দাবি করতে চাই যে আমি লারাভেলের বিগিনার না, আমি ইন্টারমিডিয়েট লেভেলের ডেভেলপিং পারি, তাহলে আমার কি কোন জিনিসগুলো জানা থাকলে আমি এই জিনিসটা নিজেকে দাবি করতে পারি? আপনি যদি যে কোনো ধরনের প্রজেক্ট করতে পারেন, সাপোজ আপনার আইডিয়াতে একটা জিনিস আসলো, আপনি ওই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে পারেন ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সহ, তাহলে কিন্তু আপনাকে ইন্টারমিডিয়েট লেভেলের একজন বলা যায়। মানে আপনার আইডিয়াকে ইমপ্লিমেন্ট করতে পারেন, অর্থাৎ আপনি প্রজেক্ট করতে পারেন খুব খুব কনফিডেন্টলি। আচ্ছা যেমন বিগিনার যারা থাকে বা ফ্রেশার হিসেবে যারা আসলে জব মার্কেটে জয়েন করে তাদের মধ্যে একটু আসলে স্বাভাবিক, এটা আমি যখন ফ্রেশার হিসেবে জয়েন করেছি একটু কনফিউশন থাকে যে মার্কেটে কি ধরনের কাজ হচ্ছে, কি স্ট্যান্ডার্ডে কাজ হচ্ছে, ওগুলা তাদের হয়তো বা জানা থাকে না, বা কোনটা আসলে আপনার একটা ভালো প্র্যাকটিস, কোনটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস, ওটা হয়তো বা জানা থাকে না। ওই জিনিসগুলো যখন আপনি জেনে যাবেন বা ওই জিনিসগুলো আসলে যখন কাজ করবেন, তখন আসলে আপনি একটা ইন্টারমিডিয়েট লেভেলে আসলে আপনি বলতে পারেন নিজেকে, কারণ আপনি যে কোনো ধরনের প্রজেক্ট করতে পারেন, আপনার ওই কনফিডেন্সটা আছে। সো ওই কনফিডেন্সটা কিন্তু একটা গ্রো করা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর আরেকটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা একটা অ্যাপ্লিকেশন আমাকে দেওয়া হইলো, তাই ওইটা আমি ডেভেলপ করতে পারলাম। আচ্ছা, কিন্তু এখন এই যে সার্ভিস প্রোভাইডার এই সে এগুলার যে এগুলা মনে করেন একটা মিডলওয়্যার অ্যাড করবো, ওইখানে নাম নিয়ে দিলাম, ঠিক আছে, বা অন্য কিছু প্যাকেজ অ্যাড করবো, ওগুলা নিয়ে দিলাম, কিন্তু সার্ভিস প্রোভাইডার
কার্নেল ওইগুলো সম্পর্কে ডিটেলস আমরা অনেকেই জানি না। এই বিষয়টা আসলে কিরকম যে জুনিয়র ডেভেলপার বা ইন্টারমিডিয়েট লেভেলের ডেভেলপার হিসেবে দাবি করতে হলে আচ্ছা, কতটুকু এই সাপেক্ষ জিনিসগুলো আসতে পারে? একদম জুনিয়র একজন ডেভেলপারের কাছ থেকে আসলে কোনো জায়গায় প্রত্যাশা করা হয় না। কিন্তু আপনি যখন একটা জব সার্কুলার দেখবেন, তখন দেখবেন যে আসলে ওই সার্কুলার অনেক জিনিস অ্যাড করে দেয়, যে জিনিসগুলো আসলে তাদের হ্যাঁ, হ্যাঁ, কোম্পানিতেও চলে না বা তাদের কোম্পানি তো ওই প্র্যাকটিস গুলো করে না। কিন্তু তারপরেও আসলে ওই জব সার্কুলারে ওই জিনিসগুলো আসলে জুড়ে দেয়। সো এবং যখন রিক্রুট করা হয় একজন ফ্রেশারকে, তখন আসলে ওই ফ্রেশারের কাছ থেকে ওই জিনিসগুলো আসলে প্রত্যাশা করা হয় না। ইভেন অনেক ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে যারা কাজ করে, তাদেরকে ওই থিওরিটিক্যাল জিনিসগুলো যদি বলেন, যে একটা থিওরি বলতে বা কোনো একটা লাইব্রেরি নিয়ে বলতে, সে হয়তো থিওরিটিক্যালি আসলে ওভাবে গুছায় বলতে পারবে না, বা সে কিন্তু বুঝাইতে পারবে না, কিন্তু সে কিন্তু আসলে ওই জিনিসটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারে বা করে থাকে। সো এই জিনিসটা একটু থিওরিটিক্যালি বুঝানো বা আপনি থিওরিটিক্যালি বুঝছেন কিনা, সেটা আসলে ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আসলে বোঝা যায় যে আসলে আপনি পারফেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারেন কিনা। আচ্ছা, আচ্ছা। আর লাস্ট একটা কোয়েশ্চেন ছিল ভাই, এটা স্পেসিফিক্যালি আমার ক্ষেত্রে আর কি, ওইটা অন্য কারো ক্ষেত্রে হয় কিনা আমি জানি না। আহ, আমি পিএইচপির বেসিক আলহামদুলিল্লাহ পারি, আর ওই লারাভেল নিয়ে কাজ টুকটাক করি। কিন্তু কিছু কিছু একটা জব ইন্টারভিউ আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে ওপি নিয়ে, তো ওপি নিয়ে থিওরিটিক্যাল যে ধারণাগুলা ওইগুলা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু উনাদের বক্তব্য ছিল এরকম, যেহেতু আপনি লারাভেলটা পারেন আর লারাভেলটা যেহেতু ওপি নিয়ে কাজ করছে, তো একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করে একটা ফুল ওয়েবসাইট কিভাবে ইউজ করা তৈরি করতে হয়, সেই জিনিসটা আপনার ফুললি জানা থাকা উচিত। কিন্তু আমার ধারণা ছিল ওই সময় ওইটা, যে ঠিক আছে আমি ওপি জানি, ওপির নলেজ গুলো আছে, কোনটা অ্যাবস্ট্রাক্ট কোনটা ইন্টারফেস এই সেই এগুলা, বাট একজন ইন্টারমিডিয়েট ডেভেলপার বা জুনিয়র ডেভেলপার হিসেবে কোনো জায়গায় ঢোকার জন্য ওপি ইউজ করে একবারে ডিটেইলস লারাভেলের যে কিভাবে কি ওপি হয় এইগুলা কি জানাটা কতটা আবশ্যক? জুনিয়র হিসেবে হয়তোবা আপনার অতটা আবশ্যক না, বাট যে কোম্পানি হয়তোবা হায়ার করছে বা তারা হয়তোবা যে ধরনের প্রত্যাশা করতেছে, তারা হয়তো ওই জিনিসটা চাচ্ছে যে আপনি হ্যাঁ ওই জিনিসটা ক্লিয়ার বুঝেন বা জানেন, সেটা আসলে তারা হয়তোবা জাজ করতে চাচ্ছে, এই কারণে আসলে তারা কোশ্চেন গুলো করে থাকে। সো এইটা ডেফিনেটলি যে কোম্পানিতে আপনি যাচ্ছেন বা ইন্টারভিউ দিচ্ছেন, যারা রিক্রুটার থাকবে, তাদের আসলে কোশ্চেনের উপর ডিপেন্ড করে। সো ডেফিনেটলি আপনার ফ্রেশার লেভেলে এই কোশ্চেনটা করতে পারে যে আপনি এটা ও পির অ্যাপসটাকে এই জিনিসটা পারেন কিনা, বা ইন্টারফেস এই জিনিসটা ইমপ্লিমেন্ট করেন কিনা। বা ইভেন দেখা যাবে আপনি ওই কোম্পানিতে যখন জয়েন করছেন, তখন দেখতে পাবেন যে অনেক প্রজেক্টটা তাদের ইন্টারফেস নিয়ে কোনো কাজই করে না, কিন্তু তারা যা শুধু আপনাকে রিক্রুটমেন্টে সেই জিনিসটা নিয়ে একটু জানার জন্য বা আপনার কাছ থেকে একটু আপনার নলেজটা কেমন বা আগ্রহটা কেমন সেটা নিয়ে জানার জন্য আসলে কোশ্চেনটা করে। আচ্ছা, আমি কি বুঝাইতে পারছি? মানে ইম্পর্টেন্সটা আসলে যতটা না রিয়েল লাইফে, ততটা আসলে ফ্রেশারদের জন্য আসলে জাজ করতে গেলে আসলে দেখা যায় যে অনেক থিওরিটিক্যাল কোশ্চেন করে বসে, বা অনেক সিনিয়রদের আসলে থিওরিটিক্যাল কোশ্চেনটা করে, কিন্তু আপনার তাদের নিজেদের প্রজেক্ট আসলে কি পরিমাণ ইমপ্লিমেন্ট হয় বা আপনি রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন কিনা, সেটা হচ্ছে কোশ্চেন। যে আপনি ইমপ্লিমেন্ট যদি করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি তাদের বলতে পারবেন, হয়তো ওরকম থিওরিটিক্যালি একদম পারফেক্ট 100% বলতে পারবেন না, বাট আপনি তাদেরকে বুঝাইতে পারবেন যে আসলে এই কাজটা এভাবে হয় বা আমি এই কাজটা এভাবে করছি, তখন কিন্তু তারা আসলে বুঝবে। আমি কি আচ্ছা, ক্লিয়ার করতে পারছি? জি জি ক্লিয়ার। শিবে, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আচ্ছা, আমি HTML CSS দিয়ে বা বুস্টার দিয়ে মোটামুটি ডিজাইন করতে পারি, কিন্তু সেরকম ভাবে ডিজাইন করতে পারি না। এখন লারাভেলের সাথে কাজ করতে গেলে কি ওটা মাস্ট বি ডিজাইনটা জানতে হবে নাকি? ডিজাইনটা জানাটা মাস্ট না, বাট আপনি যাতে থিমকে ইন্টিগ্রেট করতে পারেন, যেমন আমরা প্রফেশনালি যখন কাজ করি, আমরা আসলে ওরকম ডিজাইন কাজ করি না, কারণ আমাদের হয়তো ওরকম ডেডিকেটেড ফ্রন্ট এন্ড ডেভেলপার নাই। সো আমরা কি করি, ইন্ডাস্ট্রি মার্কেট থেকে একটা থিম কিনি বা টেমপ্লেট কিনি, যে অ্যাডমিন প্যানেলের জন্য একটা টেমপ্লেট কিনি বা ফ্রন্ট এন্ডের জন্য একটা টেমপ্লেট কিনি। ওই টেমপ্লেটটাকে কাস্টমাইজ করি, যে ওই টেমপ্লেটের একটা কিছু করতে বললো, যে একটা ডিভ আছে, ওই ডিভটা সরে আমরা অন্য একটা ডিভ রিপ্লেস করে দিলাম। ওই টেমপ্লেটে আপনার সিএসএস গুলা থাকে, আপনার জেএস গুলা থাকে, ওগুলো আসলে কাস্টমাইজ করতে পারি। সো এটা ইম্পর্টেন্ট যে আপনি একটা টেমপ্লেটকে কাস্টমাইজ করতে পারেন কিনা।
যদি আপনি আসলে ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে কাজ করেন। আর যদি ফ্রন্ট এন্ড হিসেবে কাজ করেন, তখন আসলে অনেক জায়গায় প্রত্যাশা করে আপনি একদম স্ক্র্যাচ থেকে একটা ভালো ডিজাইনের একটা কাজ করতে পারেন। বাট ব্যাকএন্ডে আসলে এটা কোথাও প্রত্যাশা করে না যে আপনি একটা নিজে অ্যাডমিন প্যানেলের ডিজাইন করবেন। আমরা কেনা একটা অ্যাডমিন প্যানেলের উপরে সেটা কাস্টমাইজ করে আমরা মেনু বা বাটন গুলা দিয়ে আসলে আমরা কাজ করি। সো আমাদের ওরকম আসলে থিমটা স্ক্র্যাচ থেকে করা লাগে না, বা কোথাও আসলে করে না। জি ভাই, বুঝতে পারছি। আর একটা প্রশ্ন ভাইয়া, ওই যে ধরেন লারাভেলের সাথে কাজ করতে গেলে অ্যাজাক্স, জিকুইরি, রেস্টফুল এপিআই এগুলো জানতে হবে, এটা জানার কতটুকু জরুরি আর কি? জানাটা জরুরি, কারণ হচ্ছে আপনার অনেক কাজই হয়ে থাকে আপনার জাভাস্ক্রিপ্টের উপর নির্ভর করে। যেমন এজাক্স থেকে কিছু হয়তো বা ডাটা তুলে আনে, সো এটা আপনার জানতে হবে। বাট আমরা শুরুর প্রজেক্টে হয়তো বা দেখা যায় যে আমরা ওরকম এজাক্স দিয়ে কাজ করি না, বা jQuery আপনার যেই ফাংশনালিটি আছে ওগুলো নিয়ে কাজ করি না। বাট ডে বাই ডে এগুলো আসলে আপনার জানতেই হবে, এটা বাধ্যতামূলক। এবং ইন্ডাস্ট্রিতে যদি আপনি কোথাও জয়েন করেন, দেখা যাবে আপনার প্রথম মাসে আসলে ওগুলো নিয়ে কাজ করা লাগতেছে, কারণ তাদের এক্সিস্টিং প্রজেক্টে ওরকম জিনিস করা আছে। সাপোজ হচ্ছে কেউ একটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করলো, ওই ক্যাটাগরির যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো হচ্ছে আপনার এজাক্স দিয়ে রিটার্ন করে দিয়ে দিল। সো আপনার তো ওরকম একটা ফিচারে একটা চেঞ্জ আনতে দিল, তখন আপনার করাই লাগবে। সো এতটুকু বলতে পারেন যে অ্যাটলিস্ট জবে ঢুকলে প্রথম মাসে আপনি এটা ফেস করবেন। সো এটা শিখে থাকাটা ভালো, বা শিখে ফেলা উচিত আসলে। আর যদি ধরেন যে, আচ্ছা জি বলেন বলুন। ভাইয়া। মানে যেটা বলছিলাম আসলে জাভাস্ক্রিপ্টের কোনো বিকল্প নাই। আপনি ফ্রেমওয়ার্ক, ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক কোনটা শিখলেন, লারাভেল শিখলেন না বা ডটনেট শিখলেন বা অন্য কোনোটা শিখলেন, আপনার পাশাপাশি জাভাস্ক্রিপ্ট আসলে লাগবে। জাভাস্ক্রিপ্ট, jQuery বা বিভিন্ন ধরনের জিনিস আছে যেমন সিলেক্ট টু, ডাটা টেবিল, এই জিনিসগুলো আসলে ফুল জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। সো ওই জিনিসগুলো আসলে আপনার জানতে হবে। সো জাভাস্ক্রিপ্ট বলা যায় যে বাধ্যতামূলকই। পাশাপাশি যদি আসলে ফ্রেমওয়ার্ক শিখতে পারেন যেমন রিঅ্যাক্ট, ভিউ, ওগুলো একটু টাইম লাগে, যে আসলে আপনার ফাউন্ডেশনটা স্ট্রং হয়ে গেলে দেন আসলে ওইটা উপরের লেভেলে, তখন হচ্ছে ওই জিনিসগুলো আসলে আবার শেখা লাগে। বাট আপনার যদি বেসিকটা ঠিক থাকে, আপনি তখন আসলে এই কাজগুলো পারবেন বা রিলেট করতে পারবেন। আচ্ছা ভাই, আর তখন যদি মানে কোন একটা এক্সিস্টিং প্রজেক্টে আমাকে দিল, যদি আমি ধরেন যে ওই এমন একটা কাজ দিল যে কাজটা পারি না, যেমন শিখে আসতে বলতেছে, তো সেরকম কিরকম টাইম দেয় শেখার জন্য আর কি? এইটা পুরো কোম্পানি টু কোম্পানি ভেরি করে। হ্যাঁ, এখন দেখতে হবে যে ওই কোম্পানির শেখার কালচারটা কেমন, বা তারা শিখতে টাইম দেয় কিনা, বা ওই কোম্পানিতে যারা সিনিয়র আছে তারা আপনাদের হেল্প করে কিনা। নর্মালি আসলে দেখা যায় যে আপনার সিনিয়ররা হেল্প করেই থাকে, বা আপনার কোনো কাজ কিন্তু ফুল করে দিবে না, হাতে কলমে কিন্তু করে দিবে না যে আপনার ল্যাপটপে বসে সে নিজে কোড করে দিল, এরকম কিন্তু কোথাও করবে না। বা আমার কাছে যদি আমার কোনো জুনিয়র আসে, আমি কিন্তু তার কোড করে দিব না, বাট আমি তাকে আইডিয়া দিব যে এই জিনিসটা এভাবে করো, এই ফাংশনটাকে কল দাও, তাহলে তুমি পাবা। সো এটা কিভাবে করতে হবে ওইটা আপনাকে করতে হবে গুগল করে বা সামহাও শিখে, তারপর আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। বাট কোন কোম্পানি কেমন টাইম দিবে এটা আসলে ডিপেন্ড করে কোম্পানির প্রজেক্টের চাপের উপর, বা আপনার কোন একটা ডেডলাইনের উপর। যেমন একটা ডেডলাইন আছে, তো তখন তো আপনাকে আসলে ওরকম টাইম দেওয়ার সময় নেই। বা একটা মনে করেন যে ডেডলাইন নাই, আমাদের অনেক আরো 2 মাস পরে একটা সাবমিশন ডেডলাইনের, সো হয়তো আপনার 1 সপ্তাহ ওই সময় টাইম দেওয়া যায়, এটা শিখে ফেলেন। যেটা আসলে সম্পূর্ণ কোম্পানির উপর বা কোম্পানির প্রজেক্টের চাপের উপর ডিপেন্ড করে। জি, বুঝতে পারছি। আর ভাই লাস্ট কোশ্চেন হচ্ছে, লারাবেল দিয়ে কি শুধু ই কমার্স ওয়েবসাইট তৈরি করা হয়, না অন্য কোনো প্রজেক্ট না না, করা যায়? লারাভেল দিয়ে যে কোনো টাইপের আপনার সফটওয়্যার তৈরি করা যায়, মানে ওয়েব বেসড সফটওয়্যার। নর্মালি আসলে ই কমার্স এর জন্য লারাভেল, হ্যাঁ অনেক জায়গায় হয়তো বা করা হয় যেগুলো আসলে প্রজেক্ট চলে, বাট ওই প্রজেক্টের আপনার প্রাইসিং একটু কম থাকে অনেক জায়গায় দেখবেন। বাট আসলে যেগুলো আসলে সফটওয়্যার, ওয়েব বেসড সফটওয়্যার, ওগুলো আসলে অনেক করা হয়, মানে একদম ফুল কাস্টমাইজ সফটওয়্যার লারাভেল দিয়ে পসিবল। আচ্ছা, একটু দুই একটা মানে পপুলার যেগুলো কাজ করা এগুলো একটু বলতেন। সফটওয়্যার রিলেটেড জি জি। বিভিন্ন ধরনের, যেমন ইআরপি সফটওয়্যার, যেমন একটা কোম্পানির ইআরপি হচ্ছে আপনার, ইআরপি তে কি থাকে আপনার বিভিন্ন ধরনের মডিউল গুলো থাকে, যেমন এইচআর মডিউল, যেমন এমপ্লয়ির স্যালারি হবে বা এমপ্লয়ি লিভ, এগুলা ক্যালকুলেট হবে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ইত্যাদি ক্যালকুলেট হবে। মানে এমপ্লয়ি রিলেটেড একটা এইচআর সিস্টেম চালানোর জন্য যা লাগে ওই ডাটাগুলো রাখার জন্য একটা সফটওয়্যার দরকার। তখন যখন ওইটা একটা ইআরপির মডিউল হিসেবে
তার একটা এইচআর মডিউল হিসেবে তৈরি করে ওটা ফুল আপনার লারাভেল দিয়ে করা পসিবল। যেমন তার সাথে আপনার থাকতে পারে একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম, যেমন হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের শপে গিয়ে দেখেন আপনারা যখন কোনো একটা প্রোডাক্ট কিনেন তার একটা জায়গায় এন্ট্রি দিচ্ছে, ওগুলো সাধারণত একটু ডেস্কটপ বেস করে পস সফটওয়্যার গুলো, বাট আপনার ব্যাক এন্ডে যখন ক্লাউড বেস করতে হয় তখন হয়তো আপনার ওইটা ফুল লারাভেল দিয়েও করা পসিবল। সো আপনার এই টাইপের সফটওয়্যার বা বিভিন্ন ধরনের আসলে ম্যানেজমেন্ট টাইপের সফটওয়্যার, যেমন আপনার মার্কেটিং এর জন্য আপনার মনে করেন যে একটা সফটওয়্যার লাগে, বা বিভিন্ন ধরনের রিপোর্টিং এর জন্য, মেইনলি হচ্ছে রিপোর্টিংটা কোম্পানিগুলো খুব লাগে, যারা আসলে বিভিন্ন ধরনের সফটওয়্যার বানায় তাদের আসলে রিপোর্টিংটা খুব প্রয়োজন, যে আমার অমুক রিপোর্ট দরকার, আমার মান্থলি কত টাকা সেল হচ্ছে, মান্থলি কত টাকা ইনকাম হচ্ছে, ইয়ারলি কিরকম প্রফিট হচ্ছে, বা আমার বছরের কোন মাসের কোন সিজনে আমার সেলটা বেশি হচ্ছে, এই ধরনের রিপোর্ট গুলো আসলে আপনার ক্লায়েন্ট গুলা চাবে বা চায়, তখন আসলে ওগুলো সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা লাগে। আর নর্মাল ই কমার্সে কি থাকে, ই কমার্সে জাস্ট খালি প্রোডাক্ট সেল করা, প্রোডাক্ট কার্টে অ্যাড করা, দেন আসলে চেক আউট করে দেওয়া, দেন আসলে তার ওটা হয়তো ডেলিভারি প্রসেস করে। কিন্তু ব্যাক এন্ডে কিন্তু এরকম অনেক সফটওয়্যার হয় যেগুলো আসলে ফুল একটা কোম্পানির অটোমেশন করে থাকে, মানে যেগুলো মনে করেন 5 বছর আগে তারা হাতে কলমে করতো বা একটা টালি খাতা ইউজ করতো, সেগুলো কিন্তু আসলে এখন সফটওয়্যারে চলে যাচ্ছে। এতে সুবিধা হচ্ছে আপনার ডাটাগুলা থাকে খুব অর্গানাইজ করে, যাতে আপনি যে কোনো রিপোর্ট পেতে পারেন, অ্যানালাইজ করতে পারেন। সো এটা হচ্ছে ওই সফটওয়্যারের সুবিধা। সো খাতা কলমে যা আছে বিভিন্ন অফিস চালানোর জন্য সবগুলো আসলে অটোমেশনের মাধ্যমে প্রয়োজন। জি ভাই, অনেক ধন্যবাদ। এই কোর্সটা শেষ হলে কি ভিউজেস নিয়ে অ্যাডভান্স লারাভেল কোনো কোর্স নেওয়া হবে, মানে জালাল স্যার বলছিল? ওইটা হচ্ছে প্ল্যান আছে, ওইটার কারিকুলামটা আমি করতেছি, ওইটা ইচ্ছা আছে, ওইটা চালু হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। বাট একটু হয়তো বা সময় গ্যাপ যাবে, হয়তো বা 2 মাস বা এরকম একটা গ্যাপ যাবে, কারণ টানা কোর্স তো আমার করানো পসিবল না। সো বাট ওটা প্ল্যান হবে, বা আপনার হচ্ছে এই কোর্সটা হয়তো বা আরো এক্সটেন্ড করা হবে, বাট পুরোটা আসলে ডিপেন্ডস, এখন বলা যাচ্ছে না। বাট ওইটা আসলে প্ল্যানে আছে আমাদের, এবং কারিকুলামে একটা ড্রাফট কারিকুলাম সাজানো হয়ে গেছে। সো ওইটা আসলে আরো অর্গানাইজ করে আসলে একটা তৈরি করা হবে ইনশাল্লাহ। ভাই একটা বিষয় একটু জানার ছিল। জি জি বলুন। বিষয়টা হচ্ছে যে মানে আমরা তো যদি কোর্সটা করি, তো কোর্সটা করার পরে যেমন অনলাইনে মানে ইনভেটো মার্কেট প্লেসে অনেক প্রজেক্ট পাওয়া যায়, তো ওই ধরনের স্কিল কি আমাদের অর্জন হবে কিনা, আর যদি না হয় অ্যাডভান্স আর কি কি লাগতে পারে, এই বিষয়ে যদি কোনো মানে গাইডলাইন দেন। আর ধরেন কথা কথা একটা কুরিয়ার ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমি বানাতে চাই, তো সেই পর্যায়ে আর কি নিজেকে তৈরি করা যাবে কিনা, যে শুধু হ্যাঁ, কোর্সের মাধ্যমে। ডেফিনেটলি আপনি যে কোনো ধরনের ম্যানেজমেন্ট টাইপের সফটওয়্যার তৈরি করতে পারবেন। হ্যাঁ, এমনকি সেটা ইনভেটো থেকে আমরা মানে যদি চাই যে একটা সফটওয়্যার তৈরি করলাম, সেটা ইনভেটোতে ছাড়লাম, তো বিষয়টা কি ওই ধরনের পারবো কিনা? সেটা আসলে আপনার যে কোনো টাইপের ম্যানেজমেন্ট সফটওয়্যার করতে পারবেন, এতটুকু বলতে পারি, মানে আপনি ওই কনফিডেন্সটা পাবেন। এবং সেটা দিয়ে হয়তো আপনি ওই ধরনের মার্কেট প্লেসে একটা প্রজেক্ট সাবমিট করতে বা মার্কেট প্লেস থেকে কাজ পাওয়া, ওইটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার প্রজেক্টের উপর, মানে আপনি আপনি কতটুকু প্রজেক্টটা এনরিচ করতে পারবেন সেটার উপর। বাট আপনি হচ্ছে যে কোনো ধরনের ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করতে পারবেন, এতটুকু বলতে পারি। আর হচ্ছে যেটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের যেমন ফ্রিল্যান্সিং এর জিনিসগুলোতে একটু কাজ পাওয়া ফ্রেশারদের জন্য এখনই আসলে কঠিন। আপনি যতই ভালো কাজ পারেন তারপরে একটু আসলে ওই টাইপের কাজগুলো পাওয়া একটু কঠিন। সো আমাদের টার্গেটটা আসলে জব মার্কেটকে টার্গেট করে, মানে আপনি যে কোনো প্রতিষ্ঠানে আসলে যাতে জবের সাথে আপনি যুক্ত হতে পারেন, সেটাকে আসলে টার্গেট করে আমাদের করা। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা ছোট জি। প্রশ্ন ছিল জি ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ভাইয়া। ওই লারাভেলের দ্বিতীয় পর্বের যেই কোর্সটা হবে, ওইটাতে অ্যাডমিশন পাওয়ার জন্য আমাদেরকে মানে যে আপনার কোনো এক্সাম নেবেন কি, কোনো টেস্ট করবেন কি? সেকেন্ড পর্বে এখনো আসলে ওরকম ইয়ে করা হয়নি, আমরা কারিকুলাম নিয়ে এখনো কাজ করতেছি। বাট ডেফিনেটলি ওখানে গিয়ে তো আর এই জিনিসগুলো আসলে দেখানো হবে না, মানে এই কোর্সে যেগুলো আছে। সো ওইটা হয়তো বা জাজ করার জন্য একটা অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। যারা এই প্রথম পর্ব করবে মানে করতে মানে যারা প্রথম পর্বটা করবে না, তাদেরকে কি ওই 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 এক্সামটা
মানে ওইখান হ্যাঁ থেকে হ্যাঁ বাছাই করে ওইটা সম্পূর্ণ একটা আলাদা কোর্স হবে। সো এটার উপর ডিপেন্ডেন্ট থাকবে না যেমন আমাদের ডেভ স্কিলে কিন্তু আপনার সি শার্পের একটা কোর্স আছে, আবার হচ্ছে আপনার এসপি ডট নেট এর কোর্স আছে। এসপি ডট নেট এর কোর্সটা করার জন্য কিন্তু আপনার সি শার্পের কোর্স যে বাধ্যতামূলক করা লাগবে ওরকম কিন্তু না। ওইটা একটা পরীক্ষা নেয়, ওইটার উপর আসলে জাজমেন্ট করা হয় যে আপনি ওই কোর্সটা করতে পারবেন। সো ডেফিনেটলি যেহেতু আমাদের এই কোর্সের পরের একটা কোর্স হয়তো বা ওইটা হবে, সো ওইটাও আচ্ছা আমাদের জাজ করার জন্য আসলে পরীক্ষা নিতে হবে। ভাই একটু জানতে চাচ্ছিলাম কি ওই 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 যে 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 প্রশ্নগুলোর মাধ্যমে যে বাছাই করবেন ওইটা কি কোনোভাবে পাওয়া যাবে? মানে আমরা একটু দেখছি এটা খুব খুব আমাদের অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হয়ে গেছে। এটা আসলে এখন ওই পর্যায়ে মানে plan করা হয়। আমাদেরকে প্রস্তুত করে দিতে হবে। হ্যাঁ ডেফিনেটলি হয়তো একটা আইডিয়া দেওয়া হবে, কারণ আপনার ASP.NET কোর্সে যেহেতু দেওয়া হয় সেরকম একটা ট্রেন্ডে ফলো করা হবে। আচ্ছা আমাদের চ্যাটে কয়টা কোশ্চেন আছে আমি একটু আচ্ছা দেখি। আচ্ছা ঠিক আছে একটা আসসালামু প্রশ্ন ছিল ভাই আমার। হ্যাঁ আমি একটু আগে চ্যাটের কোশ্চেন গুলো দেখি, একটু আপনার অনেকগুলো কোশ্চেন জমে গেছে, আমি একটু দেখে আপনারটা নিব, কোনো সমস্যা নেই। একজন বলছে কেউ পরীক্ষা ফেল করলে কি হবে? পরীক্ষা ফেল করলে কি হবে? আপনারই লস হবে। আপনি ফেল কেন করবেন? আপনি একটা কোর্স করতেছেন টাকা দিয়ে, আপনি পরীক্ষা কেন ফেল করবেন? আপনার প্রথমে এই কোশ্চেন আসা ঠিক না। যে পরীক্ষা ফেল করলে কি হবে? ফেল করলে সম্পূর্ণ হচ্ছে আপনার লস হবে। আপনি আসলে কোর্স থেকে কিছু শিখতে পারেন না, এই কারণে আপনি ফেল করছেন। আর শিখতে পারেন নাই ওটা ডেফিনেটলি আপনার একটা দায় থাকবে, এবং আমারও হয়তো একটা দায় থাকবে। আমি হয়তো চেষ্টা করলে যদি 70% আমার কোর্সের স্টুডেন্ট গুলা পাস যোগ্য হয়, আমি ওটাকে আমার সাকসেস মনে করবো। আর 30% হয়তো বা আপনি আপনার গাফলিতে আপনি ক্লাস করলেন না বা আপনি শেখার আগ্রহ নাই, ওই ক্ষেত্রে তো আমি আসলে জোর করে আপনাকে পাস করাতে পারবো না। সো আমরা আর কোশ্চেন যাই যে লারাভেলের সাথে রিয়েক্ট নিয়ে কাজ করা যায় না ভিউ বাদ দিয়ে? হ্যাঁ আপনি যে কোনোটা শিখতে পারেন, বাট লারাভেলের সাথে ভিউটা আসলে একটু বেশি চলে, কারণ এটা লার্নিং কার্ভটা একটু সহজ। সো এই কারণে আসলে মার্কেট প্লেসে এই কাজটা হয়ে থাকে, বাট শেখা যায় না ওটা না, আপনি চাইলে শিখতে পারেন। আরেকটা কোশ্চেন আছে, ভাইয়া যারা পিএইচপি শেখা শুরু করেছে তাদের কি কি প্রজেক্ট করা উচিত? শুরুর দরকার কিছু প্রজেক্টের নাম বলেন। যারা পিএইচপি তে কাজ করা শুরু করছেন তাদের কি করা দরকার? এটা হচ্ছে একটা স্টার্টিং এর জন্য আমি বলবো একটা ই কমার্স তৈরি করা আপনার জন্য সবচেয়ে উত্তম, কারণ ই কমার্সে আপনার ফ্রন্ট এন্ডও থাকে ব্যাক এন্ডও থাকে। সো আপনি ফ্রন্ট এন্ডও ওই টাইপের কাজ করলেন যে আসলে প্রোডাক্টের লিস্ট দেখানো বা প্রোডাক্ট কার্টে অ্যাড করা, চেক আউট করা। আবার ব্যাক এন্ডও কাজ থাকে যে ওগুলা থেকে আসলে হয়তো বা বিভিন্ন রিপোর্ট করা বা সিস্টেম গুলো অ্যাড করা, মানে আমরা যেগুলো ম্যানেজমেন্ট টাইপের কাজ করি সেগুলো আসলে ম্যানেজমেন্ট টাইপের কাজগুলো আসলে ব্যাক এন্ড লেভেলের কাজ বলা হয়। মানে প্রচুর ক্রুড অপারেশন থাকে ওগুলাতে। ইভেন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের রিলেশনশিপ থাকে, এই টেবিলের সাথে ওই টেবিল রিলেশন, অনেক কমপ্লেক্স রিলেশনশিপ থাকে, এবং ওগুলার উপর আসলে ফুল ব্যাক এন্ড সিস্টেমে থাকে। মানে আপনি ফ্রন্ট এন্ডে কিছুই পাবেন না, জিনিসটা হচ্ছে ফুল ফ্রন্ট এন্ড, ওগুলো হচ্ছে ম্যানেজমেন্ট টাইপের সফটওয়্যার। আর ফ্রন্ট এন্ডে যেগুলো থাকে ওগুলো হচ্ছে আপনি বিভিন্ন ধরনের সাইট হোস্টিং করার জন্য, যেমন আপনার একটা ওয়েবসাইট হতে পারে বা একটা ই কমার্স হতে পারে বা একটা বুকিং সিস্টেম হতে পারে, যেমন হোটেল বুকিং সিস্টেম বা এয়ারপ্লেন বুকিং সিস্টেম, এই টাইপের জিনিসগুলো হইতে পারে। সো আপনারা হচ্ছে যে কোনো একটা ই কমার্স যদি করেন ফুল মানে ব্যাক এন্ড সহ আর ফ্রন্ট এন্ড সহ, তাহলে আপনার আসলে শেখাটা পারফেক্ট হয়ে যায়। কারণ ই কমার্স আসলে অনেকগুলো অপারেশন থাকে, ইমেজ আপলোড থেকে শুরু করে শপিং কার্ট নিয়ে কাজ করা, সো একটু কাজের ভ্যারিয়েশন থাকে। এই কারণে আসলে আমাদের প্রজেক্টও ই কমার্সটা আসলে চুজ করা হয়েছে। কারণ শুধু একটা যদি ম্যানেজমেন্ট টাইপের সফটওয়্যার করতাম, সাপোজ একটা বুক ম্যানেজমেন্ট সিস্টেম বা আপনার হচ্ছে একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে কিন্তু আপনার শুধু ব্যাক এন্ডটা শেখা হতো, ফ্রন্ট এন্ডে কি টাইপের ভেরিয়েশন গুলো আছে ওগুলো সম্পর্কে একটু আইডিয়া কম হতো। সো এই কারণে একটা ই কমার্স থেকে শুরু করা ভালো। আচ্ছা লারাভেল শুরুর আগে পিএইচপি দিয়ে কি হ্যাঁ এটা উত্তর হয়ে গেছে। এটা লারাভেলের সাথে কি বুস্টআপ ফ্রেমওয়ার্ক ইউজ করা হয় নাকি এইচটিএমএল সিএসএস ইউজ করা হয়? বুস্টআপ ডেফিনেটলি একটা মিনিমাম জিনিস। এইচটিএমএল সিএসএস দিয়ে মানে আমাদের ওই পরিমাণ ধৈর্য নাই যে এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা ডিজাইনকে সুন্দর করব। সো বুস্টআপ যেহেতু একটা সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক এবং এটা ওয়েল স্ট্যান্ডার্ড, মানে মোটামুটি বলা যায় যে আপনার 70% থেকে 80% আসলে প্রজেক্টে বুস্টআপ ইউজ করা হয়ে থাকে আপনার সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক হিসেবে। সো বুস্টআপটা আপনার শেখা মাস্ট। এইচটিএমএল সিএসএস দিয়ে আপনার হয়তো প্রজেক্টের ফাংশনালিটি করা যাবে, বাট ওটা আসলে প্রোডাকশন লেভেলে যাবে না বা ওই ফ্লেভারটা আসলে আসে না। আচ্ছা একজন বলছেন প্রবলেম সলভিং কি শেখানো হবে? না, এটা আসলে এই কোর্সে আসলে কোনো প্রবলেম সলভিং শেখানো হবে না, কারণ আমাদের ওই পরিমাণ আসলে সময় নেই। বাট আমরা আসলে প্রজেক্ট ডেভেলপমেন্ট শিখবো, এটা হচ্ছে সম্পূর্ণ প্রজেক্ট ফোকাস একটা কোর্স। সো প্রবলেম সলভিং এটা হচ্ছে আপনার প্রি রিকুইজিট। যে কোনো একটা জায়গায় আপনার কোড করতে পারতে হবে, মানে আপনাকে একটা প্রবলেম বললে
আপনি যে অ্যাটলিস্ট ওই প্রবলেমটা চিন্তা করতে পারেন, মানে যে কোনো সহজ একটা প্রবলেম চিন্তা করে আপনি আসলে কোড করতে পারেন, অ্যাটলিস্ট অতটুকু আপনার পারতে হবে। আমি কি লারাভেল স্টার্ট করব? আপনি কিছু পারেন না, লারাভেল এখন স্টার্ট করেন না। আপনার অ্যাটলিস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারতে হবে, প্লাস হচ্ছে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলো শিখেন, তারপর আপনি শেখা শুরু করেন, নাহলে আপনি আসলে শিখতে পারবেন না। আচ্ছা, আরেকজন মেসেজ দিচ্ছেন, ভাই এই সেক্টরে সম্পূর্ণ নতুন হিসেবে কি সাজেশন দিবেন, বা আপনি যে কোর্সের কথা বলছেন সেই কোর্সের প্রাইমারি লেভেলে কি 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 কিছু শেখা যাবে কিনা? আচ্ছা, একজন বলছেন যে এই সেক্টরে সম্পূর্ণ নতুন, খুব সম্ভবত আপনি অন্য সেক্টরে আছেন, অন্য একটা ট্র্যাকে হয়তো বা জব করছেন বা পড়াশোনা করছেন, আপনি এই কোর্সের, আপনি হচ্ছে এই সেক্টরের রিলেটেড। এই সেক্টরটা বলতে হচ্ছে আমাদের ফুল হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড। দেড় স্কিল আমাদের যত কোর্স বা দেড় স্কিল পুরোটা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফোকাসড। সো এর জন্য আসলে আসলে আপনার পথটা একটু টাফ, বাট শুরু করাটা হচ্ছে আরো বেশি টাফ। শুরু করে দেওয়াটা ইম্পর্টেন্ট। আপনি স্টেপ বাই স্টেপ আপনি ফার্স্ট হচ্ছে আপনি প্রোগ্রামিং শিখেন, যে কোনো একটা প্রোগ্রামিং, সি অথবা C++ দিয়ে শেখা শুরু করেন। দেন আপনার হচ্ছে আরো অনেক পথ পাড়ি দিতে হবে, তারপরে আসলে গিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে হবে। আচ্ছা, একজন বলছেন, হাউ ক্যান আই গেট সাম প্রফেশনাল প্রজেক্ট ইন ওপেন সোর্স টু লার্ন ফ্রম দেয়ার? আচ্ছা, একজন বলছেন প্রফেশনাল প্রজেক্ট গুলা কিভাবে ওপেন সোর্সে পাইতে পারেন, ওখান থেকে কিছু শেখার জন্য। এগুলো আসলে আপনার গুগল করে আপনি বিভিন্ন গিটহাবে অনেকে দিয়ে থাকে, যেমন বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট টাইপের সফটওয়্যার, আপনি গিটহাবে অনেক সোর্স পাবেন। আচ্ছা আচ্ছা, একজন বলছেন বুস্টআপ না টেলউইন্ড কোনটা বেশি লারাভেলের সাথে হ্যাঁ, চলবে? ভাইয়া। জি হ্যালো জি জি, বলেন বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ আমি শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, যিনি বলছিলেন উনি মনে হয় শুনতে পাচ্ছেন না, আমরা শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, একজন কোশ্চেন করছেন যে বুস্টআপ নাকি টেলউইন্ড কোনটা বেশি লারাভেলের সাথে চলে? এখন পর্যন্ত আসলে বুস্টআপই চলে। বুস্টআপটা হচ্ছে মানে যে কোনো প্রজেক্টের সাথে যায়, বা নরমালি যে টেমপ্লেট গুলা কেনা হয় ওগুলো আসলে একটা বুস্টআপের আপনার টেমপ্লেট থাকে, ম্যাক্সিমামই বুস্টআপ রিলেটেড থাকে। বা এখন আসলে জব মার্কেটে বুস্টআপই বেশ পপুলার, যেমন ম্যাটেরিয়াল বা অন্যান্য গুলা ওই বুস্টআপের কাছাকাছি অতটা আসতে পারে না, বা ফ্লেভারটা আসলে ওরকম না। বাট বুস্টআপটা হচ্ছে ওয়েল স্ট্যান্ডার্ড একটা জিনিস, হ্যাঁ, যেটা দিয়ে আসলে যে কোনো প্রফেশনাল গ্রেডের কাজ করা যায়। আচ্ছা, একজন বলছেন লারাভেল রিলেটেড জবে অ্যাপ্লাই করার জন্য গ্রাজুয়েশন কতটা গুরুত্বপূর্ণ? এটার উত্তর হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ না। কিছু কোম্পানি আছে, হ্যাঁ, আপনার রিক্রুট করার সময় তারা খুঁজবে যে আপনি আসলে গ্রাজুয়েট হয়েছেন কিনা। আবার কিছু কোম্পানি মার্কেটে আছে, বা আপনার খুব ভালো ভালো কোম্পানি, তারা আসলে এই গ্রাজুয়েশনটাকে কোনো ভ্যালু দেন। তাদের কাছে একটা জিনিসই হচ্ছে মূল্যবান, বা একটা জিনিসই দেখার আছে, সেটা হচ্ছে আপনার স্কিল, মানে আপনি কাজ পারেন কিনা, বা আপনার ওই স্কিল সেটটা আছে কিনা। তাদের কাছে আসলে গ্রাজুয়েশনটা গুরুত্বপূর্ণ না। সো মার্কেটে ডেফিনেটলি কিছু কোম্পানি আছে গ্রাজুয়েশন চায়, এবং এটা কেন চায় তারা হয়তো বলবে যে হ্যাঁ আমাদের সব এমপ্লয়ি গ্রাজুয়েট, এটা হয়তো বা তাদের একটা মিনিমাম চাহিদা, সেই ক্ষেত্রে হয়তো আপনি ওটা পারবেন না, বাট অনেক কোম্পানিতে আসলে আপনি পারবেন। আচ্ছা, একটা বলছে যে কোর্সটাতে ফুল ই কমার্স সাইট করানো হবে, শপিং কার্ট, উইশ লিস্ট ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ, আমাদের শপিং কার্ট থাকবে একটা ই কমার্সের, ডেফিনেটলি শপিং কার্ট হচ্ছে মিনিমাম জিনিস, সো এই জিনিসগুলো থাকবে। বা উইশ লিস্ট, হ্যাঁ আপনি শপিং কার্টও করতে পারলে বা একটা ক্রুড অপারেশন পারলে কিন্তু আপনি, ক্রুড অপারেশন তো ডেফিনেটলি আপনার পারতে হবে, সো ওইটা পারলে কিন্তু আপনি উইশ লিস্ট তৈরি করে ফেলতে পারবেন। আচ্ছা, আমার আর কোনো কোশ্চেন নাই কোশ্চেন বক্সে। আর আপনার, আচ্ছা, একজন বলছেন লারাভেল দিয়ে আপনারা কোর্সে কি কি প্রজেক্ট করাবেন? এখানে হচ্ছে আমরা দুইটা প্রজেক্ট করাবো মেইনলি। একটা হচ্ছে একটা টাস্ক ম্যানেজমেন্টের কাজ করব, এটা আসলে জাস্ট আমাদের ক্রুড অপারেশনটা যাতে একদম ক্লিয়ার হয়ে যায়। কারণ একটা সফটওয়্যারের মানে ম্যাক্সিমাম জিনিসই বলতে গেলে আসলে ক্রুড অপারেশন, মানে ইনসার্ট আপডেট ডিলেট আর হচ্ছে শো করা। সো এই জিনিসটা আপনার ফার্স্ট পারতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের একটা ই কমার্স কাজ করবো, যাতে অ্যাটলিস্ট আমরা একটা প্রফেশনাল লেভেলের একটা কাজের একটা ফ্লেভার পাই। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের একটা প্রজেক্টের আইডিয়া দিবেন, এবং সেই আইডিয়ার উপর বেস করে আসলে আপনারা কাজ করবেন, এবং এখানে কিন্তু কাজ সম্পূর্ণ আপনারা করবেন এই প্রজেক্টটায়।
তো এখানে আপনার ওই লেভেলে একটা চিন্তা করবেন যে আপনি কি ধরনের কাজ করতে চান, ওইটা চিন্তা করে তারপর আসলে আপনার ওইটা ইমপ্লিমেন্ট করতে হবে এবং করতে পারতে হবে। সো এই কোর্সে কেউ যদি করতে না পারেন সে আসলে আসলে কিছুই শেখেন নাই। হ্যাঁ, সো আমি ডেফিনেটলি আপনার 15 দিনের মতো সময় পাবেন। সো ওই সময় আপনারা 1-to-1 কাউন্সিলিং আওয়ার পাবেন, উপরের কোনো জিনিসের ঝামেলা থাকলে বা বুঝতে প্রবলেম হলে বুঝে নেওয়ার জন্য। আচ্ছা, টোটাল কয়টা ক্লাস? 20টা ক্লাস হবে ভাই। আর প্লাস হচ্ছে আমাদের একটা প্রজেক্ট থাকবে, ওই প্রজেক্টে আপনারা কাজ করবেন। একজন বলছে লারাবেল পিএইচপি কি কি বিষয় ক্লিয়ার থাকা উচিত। পিএইচপি কি কি বিষয় মেইন হচ্ছে অ্যাটলিস্ট যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার পারতে হবে। সো পিএইচপি যে স্পেসিফিক কোনো বিষয় জানা থাকতে হবে সেটা কিন্তু না, আমরা পিএইচপির বেসিক জিনিস মানে অ্যাটলিস্ট আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আমরা বেসিক পিএইচপিতে আসলে দেখে ফেলবো। আচ্ছা, একজন বলে ইনস্টাগ্রাম ক্লোন করাবেন না, ইউটিউবে দেখি সবাই লারাবেল দিয়ে ইনস্টাগ্রামের কোনো প্রজেক্ট করার কথা বলে। ইনস্টাগ্রামের এই কোর্সে করা হবে না, এটা আমাদের আগের একটা কোর্স ছিল 6 মাসের, সেখানে এটা করানো হয়েছে ইনস্টাগ্রামের একটা ক্লোন। আপনারা চাইলে ওই আইডিয়াতে হয়তো করতে পারেন, বাট আমাদের এই কোর্সে একটা ই কমার্স নিয়ে কাজ করা হবে। কারো কি কোনো কোশ্চেন আছে? যাদের কোশ্চেন নাই তারা লিভ করতে পারেন, আমি একটু ওয়েট করি যে আর কোনো কোশ্চেন আসে কিনা। কোশ্চেন না আসলে আসলে আমাদের আর কন্টিনিউ করবো না। আচ্ছা, একজন বলছেন ভাইয়া আমি একদম নতুন, আজই প্রথম কোনো ওয়েবিনারে জয়েন করেছি, বর্তমানে ডিপ্লোমা 7 সেমিস্টার কম্পিউটার টেকনোলজি স্টাডি করছি, সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করার জন্য প্রথম কোথা থেকে কিভাবে শুরু করব। তো সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করার জন্য প্রথম কোথা থেকে কিভাবে শুরু করব। সো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে প্রোগ্রামিং পারতে হবে, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা সি, সি প্লাস প্লাস বা পাইথন বা যেটা হয় বা যেটা আপনার ভালো লাগে সেটাতে আসলে প্রবলেম সলভ করা পারতে হবে। মানে আসলে সাপোজ আপনাকে একটা বললো যে কোনো একটা প্রবলেম বললো যে প্রাইম নাম্বার বের করো, যেমন এটা একদম খুব বেসিক লেভেল একটা জিনিস, একটা প্রাইম নাম্বার বের করো, ওইটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে পারতে হবে অ্যাটলিস্ট। হ্যাঁ, তারপর আসলে প্রোগ্রামে আরো অ্যাডভান্স প্রবলেম গুলো আছে, ওগুলা যত আপনি সলভ করবেন বা যত আপনি কোড লিখবেন ততই আপনার কনফিডেন্স আপনার পাবেন। সো শুরু বলতে হচ্ছে আপনার এইটা প্রোগ্রামিংটা শুরু করতে হবে, কারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গেলে অবশ্যই আমাদের প্রোগ্রামিংটা লাগে। এরপর আসলে আসলে আরো অনেক পাত বাকি। হ্যাঁ, প্রোগ্রামিং শিখে ওটা জাস্ট খালি আসলে কনসোল লেভেলের, বাট ইন্ডাস্ট্রিতে কনসোল বলতে হচ্ছে আমাদের এরকম যে একটা কালো উইন্ডোজ থাকে না, যে কমান্ড লাইনের, তো আমরা কিন্তু প্রবলেম সলভ গুলা বা জিনিসগুলো এরকম কমান্ড লাইনে করি, কিন্তু ইন্ডাস্ট্রিতে তো কোনো সফটওয়্যার এরকম কমান্ড দিয়ে চলায় না। তারা একটা ওয়েব ইন্টারফেস বানায় বা একটা সফটওয়্যার ইন্টারফেস বা একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানায়, সেটাতে কাজ করে। সো তখন আসলে ওগুলো নিয়ে আসলে আপনার শিখতে হবে। সো আমি ভার্সিটির প্রথম সেমিস্টারে আমার জন্য কি শিখলে ভালো হবে। স্যার আরেকজন যেটা বলছেন জাহিদুল ইসলাম, তার জন্য আপনারা প্রোগ্রামিং শেখা শুরু করেন। আপনার জন্য এই প্রজেক্ট একদম হচ্ছে মনে করেন আপনার ভার্সিটির শেষ ইয়ারে, যখন আপনি মনে করবেন আপনার প্রোগ্রামিং নলেজ ভালো আছে, আপনার ডাটাবেস নলেজ ভালো আছে, হ্যাঁ, আপনার একটা জিনিস চিন্তা করতে পারেন যে সাপোজ একটা আপনি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বানাবেন, সেটার জন্য আপনার কি কি জিনিস প্রয়োজন বা কি কি ডাটা রাখা প্রয়োজন, আপনার কি ডাটা স্টোর করলে আপনি একটা বইকে আপনি নিতে পারবেন বা একটা বই সেল করতে পারবেন, বা বইটা কত দামে সেল হইলো বা আমার ইয়ারলি কত টাকা সেল হচ্ছে, ওগুলা ট্র্যাক করতে পারবেন। এই টাইপের জন্য আপনার চিন্তা ভাবনা করতে পারতে হবে। তারপর হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট, মানে আপনার কিভাবে আপনার প্রজেক্টটা রিয়েল লাইফ একটা ইমপ্লিমেন্টেশন দিবেন। আচ্ছা, একজন রিমন বলছেন আপনি, হ্যাঁ এটা আমাদের এন্ট্রি লেভেল জব ফোকাসড একটা কোর্স। সো ডেফিনেটলি এই কোর্সের কারিকুলাম ওভাবে করা হয়েছে যারা আসলে এন্ট্রি লেভেলের জবে অ্যাপ্লাই করতে পারে। এই কাজগুলো যদি প্রজেক্ট নিজের হাতে করতে পারেন, ডেফিনেটলি আপনি যে কোনো জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনার যোগ্যতা অনুসারে হয়তো আপনি ওই জবে কোয়ালিফাই করবেন। সো সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর, আপনি ক্লাস কত ভালোভাবে করলেন, কত ভালোভাবে শিখলেন বা কত ভালোভাবে আসলে শিখে নিতে পারলেন। আচ্ছা, লারাভেলে কাজ করার জন্য প্রবলেম সলভিং, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কি জানা থাকা লাগবে? প্রবলেম সলভিং তো অবশ্যই জানা থাকা লাগবে, মানে
মিনিমাম যে প্রবলেম গুলো আছে সেগুলো আপনার জানা থাকা লাগবে। ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম ডেফিনেটলি এটা আপনার প্রবলেম সলভিং কে ইমপ্রুভ করার জন্য কাজ করে। সো প্রবলেম সলভিংটা অ্যাটলিস্ট আপনার জানা থাকা লাগবে। ভাই একটা প্রশ্ন ছিল, কোর্সের হ্যাঁ, বাইরে হ্যাঁ। আর কি জি প্রশ্নটা। জি বলেন, কোনো সমস্যা নেই। প্রশ্নটা হলো আমি দালাল স্যার থেকে, দালাল স্যার কিছু পরামর্শ এরকম ছিল যে যে কোনো অফিসে আপনার জব হইলেই যে ওইটাতে আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে এরকম না, মানে গ্যারান্টি না, অনেক সময় মানে ওইটা ক্যারিয়ারের জন্য খারাপও হয়। এখন এই ডেভি স্কিলের পক্ষ থেকে কি এরকম আছে যে মানে যেটাতে আপনারা রেফার করতে পারবেন আর কি? আমি আপনাদেরকে আমরা আপনাদের কাছে কোনো একটা আহ, পরীক্ষার পারপাসে মানে আপনারা আমাদেরকে বাছাই করে নিলেন, তারপরে মানে আপনাদের মাধ্যমে আর কি কোনো কোথাও হ্যাঁ, রেফার। হ্যাঁ, অলরেডি আপনার এই জিনিসটা করা হয়। দেব স্কিলে জালাল স্যার করে থাকেন, আপনারা বিভিন্ন পোস্টে দেখবেন জালাল স্যার সিভি চেয়ে থাকে। স্যার হচ্ছে মেইনলি আপনার বেস স্টেশন, সেলিস, তারপরে আসলে বেশ কিছু কোম্পানির সাথে দেব স্কিলের মানে অফিসিয়াল এমওইউ করা। সো ওরা হচ্ছে রিক্রুটমেন্টের জন্য আপনার লোক চেয়ে থাকে। যেহেতু দেব স্কিল বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের কোর্স গুলো করায় থাকে। সো আপনার স্যারের কাছে এই ধরনের জিনিসের জন্য আপনার সিভি চাওয়া হয়, এবং আপনার হয়তো বা ফেসবুকে দেখবেন যে পোস্ট দেওয়া হয়। সো ওগুলো থেকে আসলে রেফার করা হয় যাদের আসলে আপনার যোগ্য মনে করা হয়। সো এটা ডিপেন্ড করে আপনার কাজের উপর, আপনার সিভির উপর সম্পূর্ণ ডিপেন্ড করে, এবং ওইটা রেফার করা হয়। এবং আপনি যেটা বললেন যে আসলে কোন কোম্পানিতে আসলে জয়েন করলে হয়তো বা আপনার আপনার ক্যারিয়ারে প্রবলেম হইতে পারে। প্রবলেম বলতে আসলে এমন কোম্পানিতে জয়েন করা উচিত না যেখানে আসলে আপনার শেখার স্কোপটা কমে যাবে। মনে করেন তারা শুধু হ্যাঁ, প্রজেক্ট করছেই, তাদের আসলে শেখার জন্য আসলে কোনো টাইম দিচ্ছে না। সেটাই। আপনি মনে করেন যে ওরকম একটা কোম্পানিতে ঢুকে গেলেন, আপনি যখন বুঝতে পারবেন যে এখানে আমার শেখার জন্য কোনো আসলে টাইম দিচ্ছে না, বা আপনার ওরকম স্কোপ নাই শেখার, তখন আপনি আসলে ওই কোম্পানি থেকে সুইচ করার হয়তো বা চেষ্টা করবেন। ইভেন ডেফিনেটলি আপনার যে কাজ করতেছেন ওইটা আপনার হয়তো বা পরের কোম্পানিতে আপনি শো করাতে পারবেন। সো যদি ঢুকে যান তাহলে প্রবলেম নেই, বাট ঢুকার আগে হয়তো বা একটু চিন্তা করবেন বা যাচাই করবেন যে ওই কোম্পানিতে আমার শেখার স্কোপটা কেমন আছে, বা সিনিয়র যারা আছে তারা আমাকে কিরকম হেল্প করতে পারবে, বা আদৌ কোনো কেউ শেখাতে পারবে কিনা। যেমন একদম স্টার্ট আপ হইলে ওখানে আপনার শেখানোর মতো আসলে ওরকম কেউ থাকবে না। মনে করেন একদম একটা স্টার্ট আপ আইডিয়ার উপর একটা প্রজেক্ট চলতেছে, সেখানে হায়ার করতেছে লোক। সো ডেফিনেটলি আসলে ওই স্টার্ট আপে আপনাকে শেখায় আপনাকে কাজ করানোর মতো ওদের কত ইনভেস্টমেন্টও নাই, সময়ও নেই। সো ওই ক্ষেত্রে হয়তো আপনি আপনার চাকরির প্রয়োজনে বা আপনার প্রয়োজনে হয়তো বা শুরু করতে পারেন। হ্যাঁ, ওখানে অনেক স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল করে করে আসলে শিখতে হবে। বাট ডেফিনেটলি ওই শেখা জিনিসটাকে ইম্পর্টেন্ট দিতে হবে। মানে যদি আপনি জাজ করতে চান যে আমি জয়েন করবো কি করবো না, তখন আসলে আপনি ওইটা চিন্তা করবেন যে আসলে আমি কতটুকু শিখতে পারবো। হ্যাঁ, সেটাকে আরেকটা বিষয় হলো যে এই আহ, কি যেন মনে করলাম, আচ্ছা এই যে লারাভেলে, মানে এই লারাভেলে যদি আমি আহ, এরকম আপনাদের বাসায় ভিতরে থাকতে চাই, কেউ যদি থাকতে চায় তাহলে তাকে কি করতে হবে? শুধু কি সিভি পাঠাতে হবে, বা এই প্রসেসটা কি একটু যদি কাইন্ডলি বলতেন। এই প্রসেসটা সম্পূর্ণ লারাভেল আপনার হচ্ছে দেব স্কিল করে থাকে। মেনলি হচ্ছে যা জালাল স্যারের এসপি ডটনেট এর বেচে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করা হয়েছে। স্যার যেহেতু ওই বেচে ক্লাস নেয়, সো ওই বেচে জানে আসলে কোন স্টুডেন্ট কতটুকু পারে। কিছু ক্লাস নেওয়ার পরে আসলে ওইটা আসলে বোঝা যায় যে কোন স্টুডেন্ট কতটুকু পারে বা কতটুকু করতে পারতেছে। সো ওইটার উপর বেস করে ডেফিনেটলি স্যার যাদের ভালো মনে করে তাদেরটা রেফার করে দেয়। ইভেন না যে খারাপ মনে করলে করবে না, তবে এটা একটা রেপুটেশনের ব্যাপার। মনে করেন যে আমি আপনার সিভিটা নিলাম, আপনি আমার খুব পরিচিত একজন, কিন্তু আমি জানি যে আপনি হয়তো বা কাজ পারেন না, আমি আপনাকে আরেক জায়গায় রেফার করলাম। সো পরের বার কিন্তু তারা ওই রেফারেন্সের জন্য আমার কাছে চাবে না, যেহেতু বলবে যে আরেকটা সিভি পেয়েছে, ভালো সিভি দেয় নাই। সো এই ক্ষেত্রে আসলে রেপুটেশনের একটা ব্যাপার থাকে যে আসলে আমরা ওই সিভিটা পাঠাবো কিনা। সেটা সম্পূর্ণ আসলে ডিপেন্ড করে আসলে দেব স্কিলের উপর। আপনি যদি স্কিলড হন, ডেফিনেটলি আপনারটা যদি রেফার করার মতো হয়, ডেফিনেটলি রেফার করবে, কারণ রেফার করলে তো আমাদের কোনো লস নাই, ঠিক না? সো ওরকম আপনার আসলে কোনোটা জিনিস না যে আপনার আমাদের কোর্সের স্টুডেন্ট হতে হবে, ওরকম না কিন্তু। হ্যাঁ, মানে আমাদেরকে বাছাই করার কিরকম কিরকম ভাবে আমরা বাছাই হইতে পারি, মানে লারাভেলে লারাবেলা হচ্ছে আপনার কাজ পারতে হবে, যে কোনো প্রজেক্ট দিলে আপনি সেটা করতে পারেন, সেই আপনার কনফিডেন্সটা থাকা লাগবে।
ইভেন হচ্ছে আপনি সাপোজ আপনি কি কি কাজ করলেন ওরকম কাজগুলো আপনি গিটহাবে রাখলেন, যে অমুক ম্যানেজমেন্ট আপনি একটা কাজ করছেন বা ওরকম একটা সাইটে আপনি কাজ করছেন, ওরকম প্রজেক্ট আপনার গিটে থাকলে আপনার গিটে যখন কেউ প্রোফাইল ভিজিট করবে দেখবে, আপনি দেখলেই আসলে বুঝতে পারবে কমেন্ট গুলা বা ধরন দেখতে বুঝতে পারবে যে আসলে আপনি কাজ পারেন না পারেন না। সো ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আপনি কাজ পারেন কিনা সেটা। ইভেন আপনার সিভিতেও যেটা ওটা রিফ্লেক্ট করে, মনে করেন আপনি কাজ পারেন কিন্তু আপনার সিভিতে ওটা রিফ্লেক্ট করে না কোনোভাবে। আপনার সিভিতে এরকম একটা কি করলেন, বিডি জবস আপনি ডাটাগুলো ফিল আপ করলেন, ওরা যে সিভিটা ডাউনলোড করতে দিল ওইটা আপনি দিয়ে দিচ্ছেন, ওই সিভিটা আবার যায় না কিন্তু। সো আপনার নিজের একটা সিভির উপর আসলে টাইম ধরনের আছে, যে আপনি যে কাজ পারেন আপনাকে ফার্স্ট ইন্টারাকশনটা কিন্তু হবে সিভির সাথে। হ্যাঁ, আপনাকে চিনে না জানে না, আপনি একটা মেইলে সিভি পাঠিয়ে দিয়েছেন, ওই সিভিটা আসলে ফার্স্ট ইন্টারাকশন, মানে ফার্স্ট ইমপ্রেশনটা ক্রিয়েট করে। সো ওইটাও ইম্পর্টেন্ট। বা এই লারাভেলে আমাদেরকে মানে কখন বা এটার সময়টা কখন, পিরিয়ডটা কখন হয়, এটা একটু জানার ছিল। ক্লাসটা হচ্ছে আমাদের সোমবার আর বৃহস্পতিবার হবে 9টায়, 15 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, একজন বলছেন ক্লাসগুলো পরে রেকর্ডিং দেওয়া হয়, রেকর্ডিং হ্যাঁ দেওয়া হয়, বাট কেউ যদি ইচ্ছাকৃতভাবে আসলে ক্লাস করতেছে না আমরা বুঝি, তাহলে আসলে তাকে রেকর্ডিং দেওয়া হবে না। কারণ আপনি ক্লাস করতেছেন আপনি শেখার জন্য, আপনি জাস্ট খালি মনে করেন যে রেকর্ডিং পাবো পরে শিখবো ওই চিন্তা করে আসলে যদি কোর্সে এনরোল করেন তাহলে আসলে আপনার করা উচিত না। আপনি মনে করেন যদি আপনি ক্লাস করতেছেন, আপনার মনে করেন যে প্রতি বৃহস্পতিবার অন্য একটা ক্লাস আছে বা অন্য একটা ভার্সিটির কাজ আছে, তারপর আমি বলবো যে এই কোর্সটা করেন না। আপনি সপ্তাহে একটা করবেন ওই চিন্তা করে আসলে এই কোর্স করার কোনো মানে নেই। আপনার সবগুলা টাইমে আপনার অ্যাভেলেবল থাকতে হবে। হ্যাঁ, স্পেশাল কেসে একদিন অসুস্থ থাকলেন বা স্পেশাল কিছু কেস হলো, ওইসব কেসে হয়তো বা মিস হইতেই পারে, খুব স্বাভাবিক। আমার দিক থেকে হইতে পারে যে একদিন ক্লাস নিতে পারলাম না, সো আপনাদের হয়তো বলে দেবো এই ক্লাসটা পরে নিব। সো এই ক্লাসে রেকর্ডিং দেওয়া হবে এটা বলতে পারি, বাট রেকর্ডিং এ আসে এই কোর্সটা কেউ করবেন না। আচ্ছা, একজন বললো আই এম ড্রপড from the student, how I add this in my CV and I want to study after 1 year. So is there any chance to consult company about long-term service from me? হ্যাঁ, ডেফিনেটলি আপনি যদি ড্রপ আউট হয়েছেন 1 বছর পর হয়তো বা করবেন, সো ওই ক্ষেত্রে আপনি ওই জিনিসটা ফোকাস করবেন কম। আপনার ফোকাস করবেন আপনি কি কি টেকনোলজিতে কাজ পারেন, কি কি প্রজেক্ট করলেন, সেই জিনিসগুলো আপনার সিভিতে উপরের দিকে থাকবে। এবং পরে আপনি হয়তোবা যে বলছেন গ্রাজুয়েশন করবেন ওটা বলে দিবেন, আপনি হয়তোবা লিখে দিলেন বা জানিয়ে দিলেন যে এটা আপনি করবেন। সো যেসব কোম্পানি মনে করে, অনেক কোম্পানি আসলে দেখা যায় যে আপনার গ্রাজুয়েশন ইম্পর্টেন্ট নেই না, আপনার কাজ পারলে আসলে তারা রিক্রুট করে। সো ওইসব কোম্পানিতে ডেফিনেটলি আপনি ফেভার পাবেন। আচ্ছা, একজন বলছেন স্যার আপনি লারাভেল নিয়ে কত বছর কাজ করছেন? আমি লারাভেল নিয়ে প্রায় 3 থেকে 4 বছরের মতো কাজ করি। এর আগে হচ্ছে কোঅর্ডিনেটরও কাজ করছি প্রজেক্ট, আপনার এসপি ডট নেটও কাজ করেছি, দেব স্কিলে কয়েকটা। সো লারাভেল আপনার প্রজেক্ট করতেছি। আরেকজন বলছেন ভবিষ্যতে আপনার কাছে কেমন মনে হয়? লারাভেলের ভবিষ্যৎ ডেফিনেটলি ভালো। আর বিশেষ করে হচ্ছে আপনি সাপোজ লারাভেল আজকে শিখলেন, আপনি লাইফ টাইমে যে লারাভেলে কাজ করবেন তেমন কিন্তু না, তেমন কিন্তু নাও হইতে পারে। এটা আপনার মনে রাখতে হবে যে আপনি লারাভেলে কাজ করতেছেন, 5 বছরে এমন একটা ফ্রেমওয়ার্ক চলে আসলো যেটা লারাভেলকে বিট করে দিল, তো তখন কিন্তু আপনার ওই ফ্রেমওয়ার্ক শিখতে হবে। সো ওরকম চিন্তাটা রাখা উচিত না। বা আপনি মনে করেন যে অন্য কোনো ফ্রেমওয়ার্কও যে আপনি লাইফ টাইমে কাজ করবেন, একবার শিখে মাস্টার হয়ে গেলেন আপনি ওইটাতে মনে করেন যে লাইফ টাইম চলবে, এরকম কিন্তু না। কারণ টেকনোলজি চেঞ্জ হয়, ট্রেন্ড চেঞ্জ হয়, বা ডিভাইসের ধরন চেঞ্জ হয়। সো মেইন জিনিস হচ্ছে আপনার ডেভেলপমেন্ট শিখতে হবে, অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্টটা শিখতে হবে। মানে আপনি একটা প্রজেক্ট আইডিয়া করলেন, সেই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে পারেন কিনা, বা আপনি সেটাকে একটা প্রোডাকশন লেভেলে নিয়ে যেতে পারলেন কিনা, সেটা হলো ইম্পর্টেন্ট। মানে হচ্ছে আপনি সার্ভিস দিতে পারতেছেন কিনা আপনার সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যার তো আসলে নিয়ে থাকে বিভিন্ন কোম্পানি, সো এই কোম্পানিগুলো কেন সফটওয়্যার নেয় ডেফিনেটলি তাদের কোনো সিস্টেম অটোমেশনের কারণে তাদের প্রফিট হচ্ছে বা লাভ হচ্ছে, সেই কারণে কিন্তু আসলে সফটওয়্যার গুলো নিয়ে থাকে। সো আপনার ওই সফটওয়্যার বা ডেভেলপমেন্ট করতে পারতে হবে। আপনি যদি যে কোনো একটাতে কাজ শিখে যান তাহলে কিন্তু আপনার পরবর্তীতে অন্য আরেকটা নতুন মনে করেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা নতুন টেকনোলজিতে কাজ শিখতে পারতে অসুবিধা হওয়ার কথা না।
সো এটা হলো মেইন বিষয়। সো আপনি যে একটাই আজীবন কাজ করবেন জিনিসটা কিন্তু এরকম না। সো ভবিষ্যৎটা এখন খুব ভালো, আপনার লারাভেলে প্রচুর জব পোস্ট পাবেন, ইভেন হয়তো বা আরো 5-6 বছরও খুব পাবেন। 5-6 বছর পরে কি হইতে পারে ওটা আসলে কেউ বলতে পারে না। বাট ডেফিনেটলি এটা এটা নিয়ে কাজ করা হচ্ছে, কাজ করতেছে ডেভেলপমেন্ট টিম। সো একটা লং টার্ম সাস্টেন করারও ডেফিনেটলি যারা কাজ করতেছে তাদের একটা চিন্তা ভাবনা আছে। আচ্ছা, একদম হচ্ছে মাসটাকেও জনপ্রিয় হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি মাসটাকেও জনপ্রিয় হচ্ছে। সেক্ষেত্রে লারাভেলের ডিমান্ড কি কিছু কমে যাবে হুট করে? লারাভেলের ডিমান্ড কিছু কমবে না। এখন হচ্ছে দেখা যায় যে আসলে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে সবাই। সো সেই ক্ষেত্রে আসলে আপনার লারাভেলের ডিমান্ড কিছু হয়তো বা কমতে পারে ডেফিনেটলি। মনে করেন যে একটা প্রজেক্ট, এটাও আসলে অনেকটা ডিপেন্ড করে বাজেটের উপর বা আপনার ওই প্রজেক্টটা প্রাইস ভ্যালু কেমন সেটার উপর। বাট বাংলাদেশে আসলে মনে করেন যে মাসটেকের কয়টা কাজ হয়, খুব বেশি হয় না, বা ওরকম হয়তো বা ডিমান্ডেবল কাজ এখন আসতেছে না, বা এটা ডেফিনেটলি আরো বাড়তে পারে। তো সেই ক্ষেত্রে আসলে ওই আপনার ট্র্যাকের কাজটা জানা থাকা লাগবে। সো আপনি কোনটা শিখবেন, আপনি ওই স্ট্যাক শিখবেন না লারাভেল শিখবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি আসলে কোনটা করতে ভালো লাগে আপনার, বা আপনি কোনটাতে কমফোর্টেবল। আপনি হচ্ছে যেরকম বললেন আপনার যদি খিচুড়ি খাইতে মন চায় আপনি বলবেন খিচুড়ি খান, আপনি দেখবেন আপনি প্রত্যেকবার গেলে আপনি ওই খিচুড়িটাই খাবেন। বা আপনার কাচ্চি খাইতে মন চাইলে আপনি দেখবেন যে প্রত্যেকবার গেলে আপনি কাচ্চি খাবেন। হয়তো বা 1-2 বার একটু ফ্লেভার চেঞ্জ করার জন্য আপনি ডিফারেন্টটা খাইতে পারেন, বাট তারপর কিন্তু আপনি যার খিচুড়ি ভালো লাগে তার কিন্তু সবসময় বলবো আমার খিচুড়ি ভালো লাগে। সো এটা আসলে ফুল ডিপেন্ড করে আসলে আপনার ওই ফ্রেমওয়ার্ককে সুইচ করা, যে ফ্রেমওয়ার্ক থেকে ওই ফ্রেমওয়ার্ক সুইচ করা, ওইটা আসলে অতটা জটিল না। আপনি যদি যে কোনো একটা ফ্রেমওয়ার্কে কাজ করেন আপনি ডেফিনেটলি অন্যান্য জিনিসও কাজ করবেন পাবেন। এবং যেটা অবশ্যই বললাম যে কোনো একটা কাজ শেখার আগে অবশ্যই জব মার্কেট অ্যানালাইসিস করা উচিত। মনে করেন এমন একটা জিনিস আপনি শিখলেন যেটা জব মার্কেট নাই, মনে করেন বিদেশে আছে কিন্তু হচ্ছে আপনার বাংলাদেশে নেই, কিন্তু আপনার প্ল্যান হচ্ছে আপনি গ্রাজুয়েশন শেষ করে এক জায়গায় হয়তো বা চাকরি করবেন, দেশেই চাকরি করবেন। তো তখন হচ্ছে আপনার হচ্ছে ওই বাংলাদেশের জব মার্কেটটাও অ্যানালাইসিস করতে হবে। তো জব মার্কেট অ্যানালাইসিস করার জন্য আপনার বাংলাদেশে পপুলার হচ্ছে বিডি জবস, বা ফেসবুকে কিছু গ্রুপ আছে, বা আপনার লিঙ্কডইনে কিছু দেখতে পারেন সার্কুলার হয়। সো ওগুলো দেখা একটু আপনার মানে শেখার আগে একটুটা জাজ করতে হবে যে আসলে আপনি যে জায়গায় থাকতে চান ওই জায়গায় আসলে মার্কেটটা আছে কিনা। ওকে, চ্যাটে আর কোনো কোশ্চেন নাই? আর কোনো এমনি ওয়েবিনারে কারো কোনো কি কোশ্চেন করার আছে? আমি একটা কোশ্চেন করবো? ভাই শোনা যাচ্ছে? জি জি বলেন, একজন বলেন আগে। আচ্ছা আমি বলছি, যেটা হলো ভাইয়া আমাদের এই যে এই বিগিনার যে কোর্সটা, এটা থেকে কোথাও রেস্ট এপিআই নিয়ে বা এপিআই নিয়ে কিছু কি দেখানো হবে? না না, আমাদের এই নিয়ে এই কোর্সে দেখানো হবে না, কারণ এটা হচ্ছে আপনার বেসিক কাজটা পারলে মানে বিগিনার লেভেলের কাজটা পারলে পরের কাজটা আপনি পারবেন। সো আচ্ছা, এই এটা কোর্সে তাহলে দেখানো হবে, পরের হ্যাঁ অ্যাডভান্স কোর্সে দেখানো হবে। হ্যাঁ, পরে হোপফুলি। আচ্ছা, আরেকটা বিষয় ছিল জানার, যেটা হলো যে ইআরপি বা এরকম বিগ লেভেলের প্রজেক্টের ক্ষেত্রে আমার আসলে একটা মানে আমাদের প্রতিষ্ঠানের, যেটা আমার লাস্ট প্রতিষ্ঠান ছিল, তো সফটওয়্যার ডেভেলপারদের কোম্পানির সাথে কথা বলা হয়েছিল, তো তারা ইআরপির জন্য সাজেস্ট করেছিল যে ডট নেট, এটা ল্যারাভেল বিগ প্রজেক্টের জন্য প্রবলেম ডিপেন্ডেন্সি বা ভার্সন আপগ্রেড মাইগ্রেশন দিতেও খুব বেশি একটা ইফেক্টিভ না। এখন এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এই ক্ষেত্রে আসলে ডিপেন্ড করে বাজেটের উপর অনেক কিছু। দেখা যায় যে যে কোম্পানি হচ্ছে ক্লায়েন্ট অনেক সময় রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, হ্যাঁ আপনি একটা প্রজেক্ট একটা ক্লায়েন্টের কাছ থেকে আনতেছেন, তখন হচ্ছে ক্লায়েন্ট বলে দিচ্ছে যে ভাই আমার এই প্রজেক্টটা জাভাতে করা লাগবে বা ওইটাতে কাজ করা লাগবে। তখন আসলে দেখা যায় যে এরকম মতের অমিল হইলে হয়তো অন্য কোম্পানি ওই প্রজেক্টটা পেয়ে গেল। সো এটা আসলে ক্লায়েন্টের ক্ষেত্রে নির্ভর করে। ক্লায়েন্টের যদি ওরকম রিকোয়ারমেন্ট না থাকে সেক্ষেত্রে আসলে আপনার আপনার টিম বা আপনার কোম্পানি যেরকম যেটাতে কমফোর্টেবল তারা কিন্তু সেটাতেই করার চেষ্টা করবে। বাট এই ক্ষেত্রে এমন না যে পিএইচপি দিয়ে আসলে এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশন করা হয় না। লারাভেলে কিন্তু প্রচুর আপনার ইআরপি টাইপের কাজ করা হয়, হ্যাঁ। সো ওরকম খালি একটা কেস দিয়ে আসলে ইয়ে করা উচিত না যে পসিবল না, পসিবল ডেফিনেটলি দুইটা দিয়ে ডটনেট দিয়ে আপনার ইআরপি পসিবল, আপনার লারাভেল দিয়ে ইআরপি পসিবল, আপনার ফুল একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক দিয়ে ইআরপি লেভেলে কাজ করতে পারেন এপিআই দিয়ে, ওটাও পসিবল। সো যেহেতু ক্লায়েন্ট যদি বলে দেয় সো ওরকম তো আপনার ওই ক্ষেত্রে আসলে কিছু ইয়ে করে না। ডেফিনেটলি হয়তো আপনারা যদি লারাভেল দিয়ে করতে চান আপনাদের ওই ক্লায়েন্টকে কনভিন্স করা লাগবে। সো সেই ধরনের আপনাদের হয়তো রিসোর্স লাগবে কনভিন্স করার জন্য।
দুটার বাট মধ্যে চয়েস করতে বললে কি এখানে .NET কি এগিয়ে থাকবে কিনা? দুইটার মধ্যে এগিয়ে থাকা পিছিয়ে থাকা এটা আসলে ডিপেন্ড করে টিমের উপর। আচ্ছা, হ্যাঁ, তাদের যেমন আমি skill মনে উপর। করি, হ্যাঁ হ্যাঁ, তাদের স্কিল সেটের উপর। আপনি মনে করেন যে .NET এ যদি খুব ভালো আপনার টিম কাজ করে, আপনারা ডেফিনেটলি .NET কে চুজ করবেন। ইভেন আপনার টিম যদি মনে করেন যে লারাভেলে খুব ভালো কাজ করে বা কাজ পারে, তাহলে আপনি ডেফিনেটলি লারাভেল চুজ করবেন। মানে বিগ লেভেলের ডেটাবেজ হ্যান্ডেল করার জন্য স্লো ইস্যু বা ডিপেন্ডেন্সি না, ঝামেলা এটা এগুলো আসলে কি মনে অনেক, হয় কিনা? না, এগুলো হচ্ছে অনেক লার্জ লেভেলের আপনার কাজ লারাভেলও করা হয়ে থাকে। .NET-টা কিন্তু অনেক পুরানো, বেশ পুরানো। সো .NET-এর ওই পরিমাণ ট্রাস্ট কিন্তু অর্জন করা অলরেডি হয়ে গেছে। হয়তো লারাভেল এখন ওই পরিমাণ 100% ট্রাস্ট অর্জন করতে পারেনি, বাট ডেফিনেটলি এটা হচ্ছে আপনার গ্রো করতেছে। লারাভেলে দিয়েও অ্যাডভান্স লেভেলের অনেক কাজ করা যায়, আপনার শিডিউলিং করা, কোন জবগুলা কাজ করা, মানে সার্ভার লেভেলে ডিপেন্ডেন্সি করা, এগুলো আসলে লারাভেলে অনেক স্মার্টলি করা যায়। সো একটা কমপ্লিট ইআরপি চালানোর জন্য লারাভেলতে অবশ্যই কাজ করা যায়। এবং বললেন যেটা অনেক ডাটা হ্যান্ডেল করা, এটা আসলে অনেক ক্ষেত্রে আপনার মনে করেন যে আপনার কোডিং এর উপর ডিপেন্ড করে। মনে করেন যে আপনি 10 লক্ষ একটা ডাটা আছে বা 1 কোটি ডাটা আছে, ওইটা আপনি একটা নর্মাল ডাটা টেবিলে দেখাই দিলেন। সো ডেফিনেটলি আপনার এটা যে ল্যাঙ্গুয়েজ দিয়ে করেন না কেন, আপনার হচ্ছে টাইম বেশি লাগবে। কিন্তু আপনি যদি ওটা সার্ভার সাইড প্রসেসিং করে আনেন, তাহলে দেখবেন আপনি যে ল্যাঙ্গুয়েজ দিয়ে করেন না কেন, টাইম আপনার ওই 10টা দেখানোর জন্য যতক্ষণ লাগবে ততক্ষণই লাগবে। হ্যাঁ, এই ক্ষেত্রে হয়তো মিলি সেকেন্ডে 19-20 হইতে পারে। হ্যাঁ, দেখা যায় যে আমার .NET এর বলতে পারে আপনার 1 মিনিটে এতটা রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে, লারাভেল হয়তো 1 মিনিটে অন্য একটা রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে, সেখানে হয়তো কিছু কম্পারিজন থাকতে পারে। আচ্ছা আচ্ছা, আরেকটা হলো কস্টিং এর দিক দিয়ে তো মনে হয় লারাভেলটা কিছুটা মানে কস্ট কম হবে, যেহেতু হ্যাঁ, .NET ব্যবহার করতে একটু সার্ভার কস্টিং এর ইস্যু আছে। কস্টিং এর দিক দিয়ে একটু লারাভেল হয়তো কস্টিং কম ধরা হয়। এবং এটা আসলে আহ, মানে এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে এরকম একটা চিন্তা করা হয়, এবং এটার কারণ হচ্ছে আসলে বলা হয় যে আপনার ডিমান্ড ভার্সেস সাপ্লাই বলে একটা জিনিস। ডেফিনেটলি আপনার লারাভেলের ডেভেলপারের সংখ্যা আপনার মনে করেন জাভা ডেভেলপারের সংখ্যা থেকে অনেক বেশি। সো জাভার ডেভেলপারের সংখ্যা কিন্তু কম, সো তাদের সাপ্লাইও কম, কিন্তু ডিমান্ড অনেক কিন্তু বেশি। সো তখন কিন্তু ওই ডিমান্ড ভার্সেস সাপ্লাই জিনিসটা আসলে চলে আসে। মনে করেন আপনার মার্কেটে পেঁয়াজের আপনার সাপ্লাই অনেক বেশি আছে, তখন কিন্তু পেঁয়াজের দাম একটু কম থাকে। আবার মনে করেন যে পেঁয়াজের আপনার সাপ্লাই কমে গেল, তখন কিন্তু আবার পেঁয়াজের দাম বেড়ে যায়। সো এটা আসলে লারাভেলের, হ্যাঁ, লারাভেলের লার্নিং কার্ভটা একটু সহজ, বা পিএইচপির লার্নিং কার্ভটা একটু সহজ। সো এই ক্ষেত্রে আসলে দেখা যায় যে ওই ট্র্যাকের ডেভেলপারের সংখ্যা একটু বেশি হয়। সো ডেফিনেটলি ওই ট্র্যাকের হইলেও একটু আসলে দেখা যায় স্টার্টিং স্যালারি বা প্রজেক্টের বাজেট একটু আসলে কম ধরার চেষ্টা করে। হ্যাঁ, ইটস লিটল বিট ট্রু, বাট এটা আসলে শুরুটা। বাট এরপরে আসলে পুরোটা আসলে ডিপেন্ড করে তার স্কিল সেটের উপর, কে কতটুকু অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারে বা কে কতটুকু লেভেলে আসলে চিন্তা করতে পারে, সেটার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা, একজন বলছেন দেব স্কিল আপনি কোন কোর্সের স্টুডেন্ট ছিলেন? আচ্ছা, দেব স্কিল আমি হচ্ছে ASP.NET এর আগের একটা কোর্স ছিল, মানে এখন যে কোর্সটা চলতেছে এটা না, এটা হচ্ছে আপনার 2018 কি 17 দিকে একটা কোর্স ছিল, 18 দিকে খুব সম্ভব, তখন আমি একটা কোর্স করেছিলাম। ওটা অনসাইট ছিল, মানে দেব স্কিল অনসাইট কোর্স হতো, এখন অবশ্য সব অনলাইনে হয়। কারো কি আর কোনো কোশ্চেন আছে? জি ভাই, একটা কোশ্চেন হচ্ছে আমরা আপনার কোর্স কারিকুলামটা দেখলাম, আমি মোটামুটি আলহামদুলিল্লাহ পারি আপনি যেগুলো দেখাইছেন। এখন আপনাদের মাধ্যমে কি আমি সিভি ড্রপ করতে পারবো স্টুডেন্ট না হয়ে? ওটা যখন আপনার জালাল স্যারের কাছে যাবে, তখন আপনি ড্রপ করবেন, এবং আমাদের যেগুলো জালাল স্যারের কাছে চাওয়া হয় ওগুলো আপনার ফেসবুকে আপনাদের গ্রুপে পোস্ট দেওয়া হয়। তো আপনি ওটা ফলো করবেন, তখন হচ্ছে আপনার দেব স্কিলের যে ইমেল অ্যাড্রেস আছে তখন আসলে নেওয়া হয়। এখন মনে করেন কেউ চাচ্ছে না, তো এখন আপনার সিডি নিয়ে তো আসলে হয়তো লাভ নেই। যখন যাবে তখন আসলে ফেসবুকে পোস্ট করা হয়, তখন হচ্ছে আপনি দিবেন, ওটা কোনো সমস্যা নেই। ওখানে বাধ্যতামূলক থাকে না যে আপনার স্টুডেন্ট হতেই হবে। হ্যালো। জি জি, বলুন। আচ্ছা ভাইয়া, কোর্সে কি ডেডিকেটেডলি সাপোর্ট দেওয়া হবে দিনের কোনো স্পেসিফিক টাইমে? আমাদের হচ্ছে 1-to-1 কাউন্সিলিং আওয়ার থাকবে, এটা হবে রাতের বেলায়।
রাতের বেলায় হবে, কারণ ডেফিনেটলি দিনের বেলা অফিস থাকে, এটা পসিবল না। সো রাতের বেলায় টাইম দেওয়া হবে স্পেসিফিক কোশ্চেনের উপর, মানে আপনার কোশ্চেন থাকতে হবে যে আপনি এই জিনিস বুঝেন নাই বা এই জিনিস না, এরকম ওইটা থাকতে হবে, ওইটার জন্য আসলে টাইম দেওয়া হবে। বাট এরকম না যে ভাই আমি 2 নম্বর ক্লাসটা করি নাই, 2 নম্বর ক্লাসটা কিছুই বুঝতেছি না, ভিডিও দেখো, পুরো 2 নম্বর ক্লাসটা আমাকে একটু রিপিট করেন। এটা কিন্তু আসলে কোনো দিক দিতে পসিবল না। না না, এটা তো আদৌ সম্ভব না। সো আপনার হচ্ছে কোশ্চেন রাখতে হবে যে আমি ওই পার্টটা বুঝি না, ওই টপিকটা বুঝি না। ওই ক্ষেত্রে যদি মনে করা হয় যে ওটা স্টুডেন্টদের জন্য রিপিট করলে ভালো, সো ওই ক্ষেত্রে ক্লাসও রিপিট করা হবে। বা আমি যদি মনে করি না ওইটা স্টুডেন্টদের জন্য, সবার জন্য রিপিট করলে অন্যদের আসলে টাইম নষ্ট হবে, তখন আসলে ওইটা আসলে 1-to-1 কমিউনিকেশনে আপনার কাউন্সিলিং করা হবে। ওকে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।